বলা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর আর আমার পিসিতে এমনিতেও জায়গা নেই। সো ক্লাউডে দেওয়া লাগবে। ওকে। সো আচ্ছা, সো নতুন হলে অ্যাকচুয়ালি এখানে অনেক প্লাস পয়েন্ট আছে। সেটা হচ্ছে গিয়ে মানে লাইক তুমি অনেক নতুন, নতুন মানুষের সাথে মিট করতে পারতেছো। মানে আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স যেটা ক্যাম্প থেকে সেটা হচ্ছে আমার ক্যাম্পের ক্লাসের গুলো যতটা না বেশি মনে থাকে তার চেয়ে বেশি মনে থাকে হচ্ছে গিয়ে আ এই নতুন, নতুন মানুষদের সাথে যে দেখা হইতো, তাদের সাথে কথাবার্তা হইতো, এই স্মৃতিগুলো বেশি মনে পড়তো। অ্যান্ড তোমরা তো অ্যাকচুয়ালি আমার আমার পার্সোনাল মতামত যেটা তোমরা হচ্ছে কিছুটা আনফরচুনেট। কারণ হচ্ছে তোমাদেরকে অফলাইনে ক্যাম্প করা লাগতেছে। সো অনলাইন ক্যাম্প বাট স্টিল আই হোপ যে আমাদের ডিসকর্ড সার্ভারে যদি তোমরা মোটামুটি অ্যাক্টিভ থাকো, সবাই মিলে অ্যাক্টিভ থাকতো। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস এই স্প্যাম করিও না। আমার পিসিতে ক্যামেরা নাই, ওয়েবক্যাম নাই। সো এখন আপাতত দেখতে পারবা না। হয়তো যদি ডিসকাশন সেশনে কোনোদিন আসি মোবাইল দিয়ে সেদিন হয়তো দেখতে পারবা। ঠিক আছে? ওকে, সো পার্টিসিপেন্ট ভালোই হয়ে আসছে। ভালো হয়ে গেছে। সো আমরা ওকে ইনশাআল্লাহ এরপর ক্লাসে মাঝে ফাঁকে আবার মাঝে মধ্যে কথা বলব। সো আমাদের অ্যাকচুয়ালি আজকে ক্লাসের টপিক যেটা সেটা হচ্ছে মোস্টলি তোমাদের ক্যাম্পের সেকেন্ড ক্লাস, তাই না? ন্যাশনাল ক্যাম্পের? হ্যাঁ। হুম, আচ্ছা। তো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে গিয়ে তোমার বেসিক ডিভিজিবিলিটি এন্ড মডুলার অ্যারিথমেটিক্স। ঠিক আছে? সো এই টপিকটা তোমাদের কারো, কারো কাছে হয়তোবা কিছুটা পরিচিত। কারণ তোমরা মানে তোমরা তো মেক্সিমাম বলা তোমরা তো মেক্সিমাম হচ্ছে গিয়ে ন্যাশনালে প্রাইজ পেয়ে আসছে এবং ইনফ্যাক্ট যারা ন্যাশনালে প্রাইজ পায় না তারাও স্টিল ন্যাশনাল একটা ভালো পারফরম্যান্স করে রিজিওনাল ভালো পারফরম্যান্স করে আসছে। সো মোস্ট প্রবাবলি হচ্ছে তোমাদের অনেকের কাছে ম্যাক্সিমাম কাছে হয়তো এই জিনিসটা পরিচিত। ঠিক আছে? এই টপিকটা হয়তো মোটামুটি পরিচিত একটা জিনিস। বাট স্টিল আমরা হচ্ছে আজকে মোটামুটি একেবারে বেসিক থেকে কভার করব। অ্যান্ড দেন কয়েকদিন পর হচ্ছে গিয়ে তোমাদের আরেকজন ভাইয়া আমাদের ব্যাচেরই সে হচ্ছে অতনু। সো সে হচ্ছে তোমাদের এই ডিভিজিবিলিটি আর মডের হার্ডার টপিকস গুলো নিয়ে আলোচনা করবে। ঠিক আছে? সো আজকে আমরা মোটামুটি বলা যায় একেবারে খুবই বেসিক লেভেলে কিছু জিনিস থেকে শুরু করব। এবং তারপর হচ্ছে কিছু প্রবলেম সলভ করব আমরা। অ্যান্ড আমি চেষ্টা করব আজকের মধ্যে তোমাদেরকে ডিসকর্ড সার্ভারে একটা প্রবলেম সেট দিতে, যে প্রবলেম সেটের মধ্যে হয়তো আমাদের এই ক্লাসের উপর বেস করে কিছু প্রবলেম থাকবে। সেগুলো পরে তোমরা নিজেদের মাঝে ডিসকাস করে বা একা একা সলভ করতে পারো। ঠিক আছে? সো পার্টিসিপেন্ট ৬৮ জন হয়ে গেছে। সো আমি শুরু করে দিই। বাকিরা আর যেহেতু রেকর্ড আছে সো অতটা তাড়াহুড়া করার কিছু অতটা ওয়েট করার কিছু নাই। সো আমরা একেবারে ফার্স্টে বেসিক যে জিনিসটা নিয়ে আলোচনা করা শুরু করবো সেটা হচ্ছে ডিভিজিবিলিটি বা হচ্ছে ভাগ মানে বিভাজ্যতা। তুমি যদি আমি বানান ভুল করলাম। বাংলায় বলতে চাইলে সেটা হচ্ছে বিভাজ্যতা, ডিভিজিবিলিটি, বিভাজ্যতা। আর হ্যাঁ, তোমাদের যদি কারো ইয়াতে কোনো সমস্যা হয়, ধরো ফর এক্সাম্পল এই পেনের কালি চেঞ্জ করতে হবে বা কোনো কিছু দেখতে কোনো কিছু সমস্যা হলে এটা কিন্তু বলিও, জানাও। ঠিক আছে? সো বিভাজ্যতা জিনিসটাকে অ্যাকচুয়ালি এটা তোমরা মোটামুটি এখানে যারা আসছো সবাই জানো, যেহেতু তোমরা মোটামুটি সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি উপরে সবাই। সো বেসিক্যালি ধরো যেহেতু 7 দিয়ে তুমি 21 কে নিঃশেষে ভাগ করতে পারতেছো, অর্থাৎ 7 দিয়ে যদি তুমি 21 কে ভাগ করো কোনো ভাগশেষ থাকতেছে না। সো আমরা তখন বলি যে 21 হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। সো এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি। ঠিক আছে? এখন 21 7 দ্বারা বিভাজ্য এই পুরো জিনিসটা না লিখে এটা তুমি সংক্ষেপে এইভাবে প্রকাশ করতে পারো। একটা চিহ্ন দিয়ে, সেটা হচ্ছে এরকম একটা চিহ্ন। সো এই চিহ্নটাকে আমরা নরমালি ডিভাইডস বলি। অর্থাৎ 7 ডিভাইডস 21। সো এখন এইগুলাতে অ্যাকচুয়ালি তো খুব বেশি ইলাবোরেট করার দরকার নেই। আমি জাস্ট তোমাদেরকে নোটেশনটা দেখাচ্ছি। যে আমরা নরমালি 7 ডিভাইডস 21 লিখবো এইভাবে। ঠিক আছে? আমাদের 21 7 দ্বারা বিভাজ্য যেভাবে বড় করে কখনো লিখবো না। ধরো ফর এক্সাম্পল সামনে কোনো একটা ম্যাথে বা কোনো একটা থিওরিতে আমরা এ বি কে ডিভাইড করে ওইটা পুরোটা না লিখে এভাবে লিখবো যে এ ডিভাইডস বি। আর অন্যদিকে যদি এ বি কে ডিভাইড না করে সেটাকে আমরা এইভাবে লিখবো এ ডাজন্ট ডিভাইড বি। ঠিক আছে? এটা হচ্ছে ডাজন্ট ডিভাইড। হুম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা অফ করে দিচ্ছি। একটু ওয়েট করো। হুম, আর হবে না। ওকে। সো তখন আমরা এই জিনিসটাকে লিখবো হচ্ছে it doesn't divide b, doesn't divide b। ঠিক আছে? সো এখন এই আইডিয়াটা হচ্ছে মানে এটা হচ্ছে একবার বলা যায় হচ্ছে ডিভিজিবিলিটি, মানে ডিভিজিবিলিটি জিনিসটা বলতে অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটাকে বুঝতেছি যে তুমি যে কোনো দুইটা ইন্টিজার নিয়ে কাজ করতেছো। সো ইন্টিজার দুইটা নিয়ে কাজ করার সময় একটা ইন্টিজার যদি অন্য একটা পূর্ণ সংখ্যা যদি অন্য পূর্ণ সংখ্যাটাকে সম্পূর্ণরূপে ভাগ করতে পারে তাহলে আমরা বলতেছি যে একটা অন্যটা দ্বারা ডিভিজিবল। আচ্ছা আরেকটা জিনিস, যেহেতু এটা তোমাদের নাম্বার থিওরির প্রথম ক্লাস, সো বেসিক্যালি নাম্বার থিওরিতে কি হয় আমরা নাম্বার থিওরি একটা মজার দিক হচ্ছে কি তোমার এখানে পূর্ণ সংখ্যা নিয়ে ম্যাক্সিমাম কাজ। ঠিক আছে? সো ধরো অ্যালজেব্রা বা ম্যাথের অন্য সেকশনগুলোতে তোমার হয়তো রিয়েল নাম্বার কিংবা হচ্ছে ভগ্নাংশ বা অমূলত সংখ্যা এগুলো নিয়ে মাঝে মধ্যে করে। সো নাম্বার থিওরিতে ম্যাক্সিমাম কাজ আমরা যা করি সবকিছুই হচ্ছে গিয়ে আপাতত এই লেভেল থেকে একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে সবকিছু পূর্ণ সংখ্যা নিয়ে। তো এটা অ্যাকচুয়ালি কোনো দিক দিয়ে চিন্তা করলে হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মানে অনেক সবকিছুকে অনেক ইজি করে দেয়। ক্যালকুলেশন বলো বা চিন্তা করার ডিরেকশনস বলো সবকিছুকে অনেক ইজি করে দেয়। ঠিক আছে? সো এখন যখন আমরা ডিভিজিবিলিটি জিনিসটা কি এটার একটা লাইক
ডেফিনেশন দিয়ে ফেলছি, তখন আমরা অ্যাকচুয়ালি ডিভিজিবিলিটির উপর বেস করে সকল সংখ্যাকে, সকল ইন্টিজারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারি। ঠিক আছে? সো এই কয়েকটা ভাগে ভাগ করার আগে একটা জিনিস চিন্তা করে দেখো, 1 কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যাকে ভাগ করে, তাই না? 1 যে কোনো পূর্ণ সংখ্যাকে ভাগ করবে, এটা তো জানা কথা। আর যে কোনো পূর্ণ সংখ্যা অবশ্যই সে নিজেকেও ভাগ করবে। সো এই দুটো জিনিস বলতে পারো যে একেবারে ডিভিজিবিলিটির কি বলা যায় এটাকে, একেবারে কনক্রিট স্বীকার্য বলতে পারো। আচ্ছা, স্বীকার্য বা স্বতঃসিদ্ধ কিছু একটা বলতে পারো। মোট কথা হচ্ছে এই জিনিসগুলো তোমার যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সত্য হবে। সো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ পূর্ণ সংখ্যার যে ওয়ার্ল্ডটা, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিতে পারি। একটা হচ্ছে গিয়ে প্রাইমস, আর একটা হচ্ছে গিয়ে কম্পোজিটস। হ্যাঁ। সো প্রাইমস হচ্ছে গিয়ে তুমি যদি বাংলা বলে হচ্ছে মৌলিক সংখ্যা, এবং কম্পোজিটস হচ্ছে যৌগিক সংখ্যা। এবং এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমার মনে হয় না খুব বেশি ডিসকাস করার কিছু আছে। তোমরা নিজেরা খুব ভালো করে জানো যে যদি এমন কোন একটা সংখ্যা যদি p এমন হয় যে 1 ডিভাইডস p, p ডিভাইডস p, এদের তো হবেই যেহেতু p একটা পূর্ণ সংখ্যা, and for all other integer x, x doesn't divide p, তার মানে সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো হচ্ছে p হচ্ছে প্রাইম। ঠিক আছে? সো প্রাইম নাম্বার অনেক এক্সাম্পল আছে, লাইক 2 3 5 7, এগুলো তোমরা জানো মোটামুটি সবাই। এন্ড যদি এমন তুমি কোন একটা x খুঁজে পাও যেটা আলটিমেটলি p কে ডিভাইড করে, তাহলে তখন p হয়ে যাবে কম্পোজিট। ঠিক আছে? সো ফর ভাই এক্সাম্পল, আরেকটা শর্ত লাগবে না যে p not equal to 1? হুম, আরেকটা আচ্ছা, হ্যাঁ শর্ত হ্যাঁ হ্যাঁ লাগবে না? হ্যাঁ, সরি সরি সরি, এই জিনিসটা মিস করছি। আচ্ছা ঠিক আছে, p গ্রেটার দেন p নট ইকুয়াল টু 1, ঠিক আছে, গ্রেটার এই দেন। সকল মৌলিক সংখ্যাকে -1 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, সো এখানে একটা জিনিস যেহেতু এটা বলছো আমি একটু মেনশন করে দিই। আপাতত যখন আমরা ভাগ করব, সো একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি তুমি যদি কোনো একটা সংখ্যাকে, ফর এক্সাম্পল তুমি a কে হচ্ছে তুমি p দিয়ে ভাগ করতে পারতেছো, তাই না? সো তুমি a কে কিন্তু -p দিয়েও ভাগ করতে পারবা, তাই না? সো সিমিলারলি সেই হিসেবে চিন্তা করলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যার ডেফিনিশনটা একেবারে ভঙ্গুর হয়ে যায়। কারণ ফর এক্সাম্পল আমরা বলতেছি 3 মৌলিক সংখ্যা, কারণ 3 কে আমরা জাস্ট 1 দিয়ে আর 3 দিয়ে ভাগ করতে পারতেছি। বাট দেন এগেইন তুমি তো বলতে পারো যে আমরা 3 কে তো -1 দিয়েও ভাগ করতে পারতেছি, বা 3 কে তো আমরা -3 দিয়েও ভাগ করতে পারতেছি। তাহলে তো এখানে আমরা 4টা উৎপাদক পেয়ে যাচ্ছি, তাই না? সো আপাতত যখন আমরা এই মৌলিক বা যৌগিক এই জিনিসটা ডিফাইন করব, আমরা উৎপাদক গুলাকে বা হচ্ছে আমরা এই ডিভিজর গুলাকে পজিটিভের মধ্যে রাখার চিন্তা করব। কারণ তুমি যদি কোন একটা সংখ্যার একটা পজিটিভ ডিভিজর পাও, তুমি অবশ্যই ওর একটা নেগেটিভ ডিভিজরও পেয়ে যাবা, তাই না? এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, ওকে, একটু দাঁড়াও, এটা একটু আমার ইয়া হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো কোথায় ছিলাম? আচ্ছা, প্রাইমে। সো প্রাইম আর কম্পোজিট এই দুটো গেল। সো এন্ড আরেকটা খুবই মানে আমি আপাতত প্রথম 10-15 মিনিটের মধ্যে আমি যেটা চাচ্ছি কিছু বেসিক আইডিয়া দিতে, যে বেসিক আইডিয়াগুলো বেস করে আমরা এরপর সামনে তোমার মডুলার অ্যারিথমেটিকের জন্য একটা বলা যায় একটা পাথওয়ে ক্রিয়েট করব। সো এরপর হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং আইডিয়া, সেটা হচ্ছে কি প্যারিটি। ঠিক আছে? প্যারিটি হচ্ছে সহজ কথায় হচ্ছে জোড় আর বিজোড়ের যে রিলেশনটা। সো আমরা যেমন হচ্ছে কোন একটা সংখ্যার কি কি দিয়ে ভাগ যায় সেটার উপর ডিপেন্ড করে সংখ্যাটাকে মৌলিক আর যৌগিক দুই ভাগে ভাগ করতে পারি, তেমনি কোন একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যায় কি যায় না এটার উপর ভিত্তি করে তুমি হচ্ছে গিয়ে সকল সংখ্যাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারতেছো। একটা হচ্ছে ইভেন বা জোড়, আর একটা হচ্ছে অড বা বিজোড়। ঠিক আছে? তো ইভেন কি, যেটা হচ্ছে তোমার 2 দিয়ে যদি ভাগ যায় এ, তাহলে সে হচ্ছে ইভেন, আর 2 দিয়ে যদি ভাগ না যায় তাহলে সে অড। এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আমরা কোন একটা পূর্ণ সংখ্যা একটা বৈশিষ্ট্য বলে থাকি, সেটাকে প্যারিটি বলে থাকি। সো ফর এক্সাম্পল 2 আর 4 এই দুইটার প্যারিটি সেম। ঠিক আছে? এই দুটো সংখ্যারই প্যারিটি হচ্ছে ইভেন, বা এই দুটো সংখ্যার প্যারিটি হচ্ছে সেম। সিমিলারলি তুমি যদি 5 আর 81 নাও, এদের প্যারিটিও সেম, এদের প্যারিটি হচ্ছে অড। বাট তুমি যদি 4 আর 9 নাও, এদের কিন্তু প্যারিটি সেম না, ওদের কিন্তু প্যারিটি আলাদা। সো এদের ডিফারেন্ট প্যারিটি। সো এখন তুমি ধরো দুইটা সংখ্যা নিয়ে কিছু বাইনারি অপারেশনস করতেছো, অর্থাৎ দুইটা সংখ্যা নিয়ে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতেছো, তখন তাদের রেজাল্টটা কি আসবে সেটা অ্যাকচুয়ালি তাদের প্যারিটি, মানে তাদের রেজাল্টের প্যারিটি কি হবে সেটা তুমি ওই সংখ্যা দুইটার প্যারিটি দিয়ে ডিটারমাইন করতে পারবা। সো ফর এক্সাম্পল এ আর বি দুইটা সংখ্যা আছে, ঠিক আছে? এখন যদি ওদের প্যারিটি আলাদা হয়, ঠিক আছে, যদি ওদের প্যারিটি আলাদা হয়, এই দুটো সংখ্যার প্যারিটি যদি আলাদা হয়, তাহলে a প্লাস মাইনাস বি প্লাস বি অথবা a মাইনাস বি, এটার প্যারিটিটা অলওয়েজ অড হবে। ঠিক আছে?
এটা প্যারিটিটা অলওয়েজ অড। সো ফর এক্সাম্পল এটা জোড় এটা বিজোড়, অথবা এটা বিজোড় এটা জোড়, যদি এদের প্যারিটি আলাদা হয় ওদের যোগ আর যোগফল আর বিয়োগফলটা সবসময় তোমার বিজোড়ই হবে, ঠিক আছে? এন্ড ওদের গুণফলটা আবার সবসময় জোড় হবে, কারণ হচ্ছে এদের মধ্যে যেহেতু একটা সংখ্যা জোড়, সো অবভিয়াসলি ওদের গুণফলটা জোড় হইতেই হবে, ঠিক আছে? এন্ড যদি এদের প্যারিটি সেম হয়, ঠিক আছে, আলাদা না হয়, যদি এদের প্যারিটিটা সেম হয় তখন এদের যোগফলটা আবার সবসময় ইভেন হবে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল দুইটাই যদি জোড় হয় বা দুইটাই বিজোড় হয় তখন এদের যোগফলটা আবার সবসময় জোড় হবে, এবং তখন তুমি অ্যাকচুয়ালি গুণফলটা সরাসরি বলতে পারবা না, লাইক তখন এইটা বলা যায় যে এদের গুণফলটা হবে এই দুটো সংখ্যার প্যারিটি যেটা, সেটাই এদের গুণফলটার প্যারিটি হবে। সো ফর এক্সাম্পল যদি এ আর বি দুইটাই যদি অড হয় তাহলে এদের গুণফলটা অড হবে, এ আর বি যদি দুইটাই ইভেন হয় তাহলে এদের গুণফলটা ইভেন হবে, ঠিক আছে? সো এই আইডিয়াগুলো অ্যাকচুয়ালি এখন দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা তো মোটামুটি অবভিয়াস আইডিয়া, বাট যখন তুমি সামনে দেখবা যে অনেক ম্যাথে অ্যাকচুয়ালি এই আইডিয়াগুলোই তোমার পুরো প্রবলেমটাকে অনেক সিম্পল করে, এই প্যারিটি বিশেষ করে অনেক প্রবলেম তুমি যদি তোমার যে ভ্যারিয়েবল গুলো নিয়ে কাজ করতে হবে ওগুলো প্যারিটি কনসিডার করো, তাহলে অনেক ক্ষেত্রে তোমার প্রবলেমটা শুরুতে যেটুকু টাফ মনে হয় তার চেয়ে অনেক বেশি ইজি হয়ে যায়, ঠিক আছে? সো আচ্ছা, তো প্যারিটি নিয়ে যখন আমরা কথা বলে ফেলাম, এবার আমরা এক কাজ করি, এবার আমরা হচ্ছে ডিভিজিবিলিটির কিছু প্রপার্টি নিয়ে কথা বলবো। মানে এই যে আমরা ডিভিজিবিলিটি একটা বৈশিষ্ট্য দেখলাম সংখ্যার বা একটা নোটেশন আমরা নিয়ে আসলাম, এইটা অ্যাকচুয়ালি তুমি লাইক এটার কিছু বৈশিষ্ট্য আছে, এটার উপর তুমি কিছু প্রসেস অ্যাপ্লাই করতে পারবা, যেগুলো অ্যাপ্লাই করে হচ্ছে তুমি অনেক মানে আচ্ছা আমরা একটু দেখে লাইক এটা মুখে কথায় আনতে একটু কষ্ট হচ্ছে। সো ফর এক্সাম্পল তোমাকে ধরো দেওয়া আছে a ডিভাইডস b, তাহলে দেয়ার এক্সিস্টস integer k such that b equals to ak, ঠিক আছে? অর্থাৎ সহজ কথায় যেহেতু a ডিভাইডস b, কোন টাইপসের প্রবলেমের ক্ষেত্রে প্যারিটি চেক করাটা ইনটুইটিভ। আচ্ছা, সো যেই টাইপসের ফর এক্সাম্পল যেই প্রবলেমগুলোতে তুমি কিছু দূর কাজ করে দেখলা যে হ্যাঁ এখানে হচ্ছে কি আমার, আচ্ছা অ্যাকচুয়ালি এটা মানে অনেক টাইপের প্রবলেম, আমি আমার লাইফে তো অনেক টাইপের প্রবলেমে দেখছি প্যারিটি ইউজ করতে হয়। সো ধরো এই টাইপের কিছু প্রবলেম থাকে হয়তো তোমাকে যে তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিল, ধরো এরকম একটা ইকুয়েশন 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু n স্কয়ার, আমি একটা আন্দাজে ইকুয়েশন লিখছি, যে ইকুয়েশনে তোমাকে এই ভ্যারিয়েবল গুলাকে বলে দিছে হচ্ছে ইন্টিজার। সো এই টাইপের ধরো তোমাকে বলছে সকল সলিউশন বের করো। সো যদি তোমার কোন একটা ইকুয়েশন থাকে যে ইকুয়েশনে তোমার ভ্যারিয়েবলটা হচ্ছে ইন্টিজার, প্যারিটি কেস চেক করে দেখতে পারো, কারণ চেক করলে তার কষ্ট মানে চেক করতে তার সমস্যা নাই, ক্ষতি নাই, তাই না? সো এই যে ইন্টিজার ভ্যারিয়েবল আছে এরকম যে কোনো ইকুয়েশনে আই গেস প্যারিটি হেল্প হইতে পারে, ঠিক আছে? এখন হার্ড প্রবলেমগুলোতে হয়তো হবে না, হয়তো খুব বেশি সুবিধা হবে না। আচ্ছা, এখানে এবি কে সবগুলি কি পজিটিভ ইন্টিজার ধরে নিচ্ছি? আচ্ছা, এখন পজিটিভ ইন্টিজার এখানে নেসেসারি না, আমরা আপাতত মুখে বলবো এগুলো সব ইন্টিজার, ঠিক আছে? বাট দেন এগেন ওই যে আমি বললাম তো এই জিনিসটা, মানে যখন আমরা কোনো একটা সংখ্যার ডিভিজর কাউন্ট করব তখন আমরা পজিটিভ গুলোকেই কাউন্ট করব, ঠিক আছে? বাট এখানে নট নেসেসারিলি এগুলো পজিটিভ, এগুলো ইন্টিজার হতে পারে। সো ফর এক্সাম্পল এটা হতে পারে 2 ডিভাইডস -4, তাহলে আমরা কি লিখতে পারি? -4 ইকুয়ালস টু -2 ইনটু 2। সো এখানে এটা হচ্ছে কে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো হ্যাঁ নেগেটিভ হইতেই পারে, ওটা সমস্যা না। আচ্ছা, ওকে, একটা এক্সাম্পল আছে। ও আচ্ছা, ওকে ওকে, আচ্ছা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে চ্যাটের মধ্যে, আচ্ছা ভালো কথা, নিনাদ জারিফ তোমরা কেউ কি আসো ইয়ার মধ্যে মিটিং এ? আমি আছি মানে আচ্ছা, সো একটু কাইন্ডলি একটা কাজ করো, আচ্ছা কোয়েশ্চেনস এন্ড অ্যানসার কি এনেবল করা আছে না? না বোধ হয় দেখতে পারতেছি না আসলে। আচ্ছা ঠিক আছে, ওটা হলে সমস্যা নাই। একটু কাইন্ডলি মাঝে মধ্যে চ্যাটটা চেক করিও, ঠিক আছে? মানে আমার ক্লাসের মাঝখানে চ্যাট চেক করাটা একটু ডিস্ট্রাক্টিং হয়ে যায়, তো যদি দেখো যে কোনো ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে তাহলে হচ্ছে গিয়ে লাইক আমি একটা ফেজ শেষ করার পর আমাকে একটু ইন্টারাপ্ট করে ওগুলো করবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন থাকলে, আর যদি দেখো যে কোনো কোয়েশ্চেন আমার অলরেডি অ্যান্সার হয়ে গেছে তাহলে হয়তো দরকার নাই। আচ্ছা, কোয়েশ্চেন অ্যান্সার এনেবল করাটা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, এখন দেরি হয়ে যাবে। সো যেটা বলতেছিলাম যে যদি a ডিভাইডস b হয়, এর এই কথাটা অর্থই তো হচ্ছে যে b এর একটা গুণিতক, তাই না? b এর একটি গুণিতক, মানে আমরা যদি আমাদের নরমাল অ্যারিথমেটিক নলেজ কাজে লাগাই, আমরা পাটিগণিতের জিনিসপাতি যেগুলো আমরা পড়ে আসছি 4-5 এ, ওগুলা কাজে লাগাই, তাহলে b হচ্ছে এর একটা গুণিতক, তার মানে হচ্ছে আমরা b কে a ইনটু সাম আদার ইন্টিজার এই আকারে লিখতে পারবো, ঠিক আছে? দেন যদি a ডিভাইডস b এবং a ডিভাইডস c এই দুটো জিনিস যদি সত্যি হয় তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা a ডিভাইডস b প্লাস মাইনাস c। সরি দাঁড়াও,
এ ডিভাইডস আচ্ছা হ্যাঁ এ ডিভাইডস বি প্লাস মাইনাস সি, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এর দুইটা গুণিতক নাও, এই গুণিতকগুলোকে যদি তুমি যোগ করো বা একটা থেকে একটা বিয়োগ করো, তাহলে স্টিল তুমি যে রেজাল্টটা পাবে সেটা এ দিয়ে ডিভিজিবল হবে। এবং এটা তুমি অ্যাকচুয়ালি রিগোরাসলি প্রুফ করতে চাইলে এভাবে প্রুফ করতে পারো যে এ বি কে ডিভাইড করে, তার মানে আমরা বি কে লিখতে পারবো হচ্ছে এক্স ইন্টু এ, এ যেহেতু সি কে ডিভাইড করে আমরা সি কে লিখতে পারবো হচ্ছে ওয়াই ইন্টু এ, তাহলে বি প্লাস মাইনাস সি হচ্ছে গিয়ে এক্স প্লাস মাইনাস ওয়াই হোল ইন্টু এ। এবং যেহেতু তুমি এই বি প্লাস মাইনাস সি কে এ ইন্টু সাম ইন্টিজার আকারে লিখতে পারতেছো, তাই তুমি বলতে পারবা যে এ ডিভাইডস প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি, ঠিক আছে? তুমি এটাকে এভাবে রিগোরাসলিও দেখাইতে পারো। দেন এরপরে বৈশিষ্ট্যটা একটু অবভিয়াস, তারপর লিখে রাখি, কাজে লাগতে পারে। সেটা হচ্ছে এ যদি বি কে ডিভাইড করে, এ বি এর যে কোনো মাল্টিপলকেও ডিভাইড করবে, ঠিক আছে? এবং এটা অ্যাকচুয়ালি বোঝাটা আই গেস মানে এটা খুবই সিম্পল একটা আইডিয়া, যে যেহেতু বি ইকুয়াল টু এ কে লেখা যায়, তাই না? এখন বিসি কে লেখা যায় হচ্ছে এসি কে, মানে এ ইন্টু সি কে। সো এই যে বিসি কেও তুমি এ ইন্টু সাম ইন্টিজার লিখতে পারতেছো, তার মানে এ ডিভাইডস বিসি। এবং এই দুইটা অ্যাকচুয়ালি তুমি একসাথে যদি এখন অ্যাপ্লাই করো, তার মানে তুমি লিখতে পারবা যে যদি এ বি কে ডিভাইড করে, এ সি কে ডিভাইড করে, তাহলে এ ডিভাইডস তোমার বিএক্স প্লাস মাইনাস সি ওয়াই ফর এনি ইন্টিজার্স এক্স এন্ড ওয়াই, ঠিক আছে? এই জিনিসটাকে ভাই লেখা যায়। আচ্ছা, ইন্টিজার প্লাস ইন্টিজার ইকুয়াল টু ইন্টিজারের প্রুফ করার কি কোনো উপায় আছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বলা যায় কি একেবারে খুবই কোর একটা কোয়েশ্চেন, কোর ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন। সো এগুলো হয়তো প্রুফ করার সুন্দর সুন্দর ওয়ে আছে, বাট কি বলা যায়, এগুলো প্রুফটা তোমরা চাইলে গুগল টুল করে দেখে নিতে পারো। বাট ওইটা নিয়ে এখন খুব বেশি এক্সপ্যান্ড করা আই গেস দরকার নেই, মানে তোমরা তো জানো জিনিসটা ট্রু, তাই না? সো এমনি বাট হ্যাঁ, এই ইন্টারেস্ট থাকাটা ভালো এটা নিয়ে। সো আই গেস তোমাদের মাঝে হয়তো কেউ কেউ জানে। আচ্ছা, আগের স্লাইডটা ওকে, হ্যাঁ শিওর, দাঁড়াও, হ্যাঁ এই যে আগের স্লাইড এটা, ওকে আচ্ছা, রিয়েল অ্যানালাইসিস ভাই রে ভাই, এত কিছু জিজ্ঞেস করতেছো। রিয়েল অ্যানালাইসিস তো আমি নিজেও পড়িনি এখন পর্যন্ত, আমি কেমনে জানবো? মানে আমি আপাতত হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নিতেছি। সো হচ্ছে গিয়ে রিয়েল অ্যানালাইসিস বা বলো বা তোমার ইয়া বলো কি বলে লিনিয়ার অ্যালজেব্রা, এগুলোতে এখন খুব বেশি টাইম দেওয়া হচ্ছে না। সো আমি নিজেও অ্যাকচুয়ালি অতটা ইয়া যাই না, বাট আমার সেন্স যদ্দুক বলে হ্যাঁ এরকম কিছু থাকা উচিত, তোমার সুন্দর একটা প্রুফ পাওয়া উচিত যেটাতে হচ্ছে গিয়ে ইন্টিজার প্লাস ইন্টিজার ইকুয়াল টু ইন্টিজার দেখাবে, ঠিক আছে? সো এটাকে আবার অন্যভাবে মেনশন করা যায়। হ্যাঁ, যেহেতু লাইক আমি তোমরা যেহেতু এখন রিয়েল অ্যানালাইসিসের কথা আনছো, এটা তোমাদেরকে জাস্ট একটু ছোট করে বলে দিতে পারি, এটা যারা বুঝবে না ওদের বোঝার দরকার, এটা জাস্ট এমনি এক্সট্রা হিসেবে বলতেছি। সেটা হচ্ছে ইন্টিজারের সেটটা তো বেসিক্যালি একটা গ্রুপ, ঠিক আছে? সো ইন্টিজার সেটটা তো বেসিক্যালি একটা গ্রুপ। সো এই জন্য অবভিয়াসলি এটা তো কি বলা যাবে, তুমি এদের মধ্যে যে কোনো দুইটা এলিমেন্ট নিয়ে যোগ করলে অবভিয়াসলি এই সেটের মধ্যে থাকা লাগবে। সো এই দিক দিয়ে একভাবে বলা যায় যে ইন্টিজার প্লাস ইন্টিজার অলওয়েজ ইন্টিজার হবে। আর এছাড়া এর কোন সুন্দর এলিমেন্টারি প্রুফ আছে কিনা আমি জানি না, বাট থাকা উচিত, ঠিক আছে? সো আমরা হচ্ছে কতদূর পর্যন্ত ছিলাম, এ প্লাস মানে এ ডিভাইডস বি প্লাস মাইনাস সি, ঠিক আছে? সো এরপর 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 কোনটা দেওয়া ছিল, একটু ওয়েট করো, আমি একটু কনফার্ম করে আসি। এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে ও হ্যাঁ, এরপর খুবই খুবই ইউজফুল একটা জিনিস। এই জিনিসটা মানে আমার যেটা মনে হয় আমি এটা অ্যাকচুয়ালি কয়েকবার ইউজ করতে পারছি এবং এটা ভালো ইউজফুল একটা টেকনিক। সেটা হচ্ছে ইফ এ ডিভাইডস বি অ্যান্ড বি ডিভাইডস এ, তাহলে এ আর বি সমান, ঠিক আছে? অর্থাৎ যদি তুমি কিছু ম্যাথ ট্যাথ করে হাবিজাবি করে তুমি যদি দেখাইতে পারো যে এ বি কে ডিভাইড করে, এন্ড দেন যদি তুমি আবার দেখাইতে পারো বি এ কে ডিভাইড করে, তাহলে এই দুটো সংখ্যা ইকুয়াল হইতে হবে, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি অনেক ইউজফুল একটা টেকনিক। তো এন্ড এটাও তুমি রিগোরাসলি প্রুফ করতে পারবা চাইলে। কিভাবে? সো যেহেতু এ ডিভাইডস বি, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে বি ডিভাইডস এ কে। যেহেতু বি ডিভাইডস এ, তাহলে মানে আমরা লিখতে পারি হচ্ছে এ ইকুয়াল টু বি এল। যেহেতু বি এল, আমরা বি কে এই জিনিসটা রিপ্লেস করে দিলে আমরা লিখতে পারি এ ইন্টু কে এল। সো এ ইকুয়াল টু এ ইন্টু কে এল। এখন কে এল তো হচ্ছে একটা ইন্টিজার, তাই না? কারণ দুটো মডুলো ইন্টিজার। হবে না, মেবি মডুলো হবে। কোনটা? মডুলো অফ এ ইকুয়াল টু মডুলো অফ বি হবে খুব সম্ভবত। মানে এখানে বলতেছো? হ্যাঁ জি এখানে। ভাইয়া, কারণ ভাইয়া মাইনাস এ আর বি হতে পারে। আচ্ছা, আমি তো এটাই বললাম যে আপাতত আমরা জিনিসটা ইয়া কনসিডার করতেছি, আপাতত আমরা খালি পজিটিভ গুলাকে নিয়ে কনসিডার করতেছি।
এটা আমি একটু আগে বলছিলাম যে হ্যাঁ নেগেটিভ কনসিডার করলে অ্যাকচুয়ালি অনেক কিছুতে কোয়েশ্চেন চলে আসে, এই জন্য আমরা আপাতত আমরা ইন্টিজার বলতেছি, বাট আমরা এই ডিভিজর গুলোর ক্ষেত্রে আমরা পজিটিভ কনসিডার করতেছি। সো এটা তুমি আপাতত পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে কনসিডার করো, ঠিক আছে? আচ্ছা স্যার আমার মনে মিউট হয়ে গেছিল হঠাৎ করে। আচ্ছা ওকে, সো এখন তার মানে তুমি যেহেতু এই জিনিসটা যদি তুমি এখন প্লাগ ইন করো তাহলে তুমি এই কন্ডিশনটা পাবা, ঠিক আছে? এন্ড দেন হচ্ছে গিয়ে আমরা আপাতত আমরা হ্যাঁ আরেকটা জিনিস, এখানে এ আর বি নন জিরো হবে, ঠিক আছে? এ আর বি নন জিরো এর কারণ হচ্ছে তুমি জিরো দিয়ে ভাগ করতে পারবা না কোনো কিছুকে। সো যেহেতু এ আর বি নন জিরো, তুমি এখান থেকে যদি দুই পাশ থেকে এ কেটে দাও তাহলে তুমি দেখতেছো হচ্ছে 1 ইকুয়ালস টু কেএল, ঠিক আছে? সো একমাত্র পসিবিলিটি হচ্ছে, যেহেতু আমরা আপাতত পজিটিভ কনসিডার করতেছি এখানে, একমাত্র পজিটিভ পসিবিলিটি হচ্ছে গিয়ে তোমার কে ইকুয়াল টু এল ইকুয়াল টু 1। আচ্ছা সো এখন এখানে যদি আমরা এখন নেগেটিভটা কনসিডার করি, একটা পসিবিলিটি থাকে সেটা হচ্ছে গিয়ে কে ইকুয়াল টু এল ইকুয়াল টু -1, তাই না? এই পসিবিলিটি থাকে। সো তার মানে হচ্ছে গিয়ে তোমার তখন এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি, হ্যাঁ সো তখন অ্যাকচুয়ালি আমরা এটা বলতে পারি যে তখন অ্যাকচুয়ালি মডুল ইউজ করাটা বেটার, ঠিক আছে? ওকে, সো তখন মেবি কে নট ইকুয়াল টু এল হবে, যদি এ ইকুয়াল টু -b হয় কে নট ইকুয়াল টু এল হওয়ার কথা। কে নট ইকুয়াল টু এল মানে ও বুঝলাম না। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কে আর এল দুইটা তো 1 হবে এখন। হ্যাঁ মানে কে ইনটু এল এটাকে 1 হইতে হবে না। সো কে এখন কেও একটা ইন্টিজার এলও একটা ইন্টিজার, দুইটা ইন্টিজারের প্রোডাক্ট 1 হওয়ার পসিবল কেস হচ্ছে এই দুইটা, এটা ছাড়া তার কোনো পসিবল কেস নাই এই দুটো ছাড়া, কারণ কে আর এল দুইটা কিন্তু ইন্টিজার, সো এটা ছাড়া পসিবল কেস নাই। আচ্ছা সো এরপর একটা স্পেসিফিক বৈশিষ্ট্য ছিল হচ্ছে গিয়ে এরকম যে এ ডিভাইডস বি, আচ্ছা প্লাস ছিল না মাইনাস ছিল, এটা আমি একটু দেখে আসি, দাঁড়াও। এ ডিভাইডস বি এসি ডিভাইডস বিসি, হ্যাঁ এটা তো ট্রু। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা সো এরপর এই জিনিসটা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ যদি ইয়া হয় প্রাইমকে ডিভাইড করে, হ্যাঁ প্রাইমের ব্যাপারটা যদি ডিভাইডস পি হয়, যেখানে পি হচ্ছে একটা প্রাইম, তার মানে ডি এর মান হয় 1 না হয় পি। এবং তোমরা আবার যাতে না বলে সো আমি আরেকটা জিনিস অ্যাড করে দেই, সো ডি এর মান হয় +-1 না হয় +-পি, ঠিক আছে? সো এর বাইরে ডি এর মান কিছু হইতে পারবে না যদি পি একটা প্রাইম হয়। আচ্ছা সো এরপর আরেকটা এরকম কন্ডিশন ছিল যে যদি এ ডিভাইডস, আচ্ছা এ না আমি এম দিই আপাতত, মিলতেছে না হলে, যদি এম ডিভাইডস এ প্লাস বি হয় এন্ড এম ডিভাইডস সি প্লাস ডি হয়, আচ্ছা সরি মাইনাস প্লাস না মাইনাস, যদি এই দুইটা হয় তাহলে এখান থেকে লেখা যায় মোস্ট প্রবাবলি এম ডিভাইডস এসি মাইনাস বিডি। এটা কি আমি ঠিক লিখলাম? একটু দেখে নেই। ঠিক তো মনে হচ্ছে, দাঁড়াও। আচ্ছা এক কাজ করো, তোমরা এটা নিজেরা একটু ইয়া করার চেষ্টা করতে, এটা কি কারেক্ট না রং, এই জিনিসটা কি কারেক্ট কিনা। কারেক্ট। ওকে তাহলে তোমার প্রসেস বলো। মড ইউজ করতে হবে। আচ্ছা ওকে সো তুমি মড, ওকে সো হ্যাঁ ঠিক আছে, এটা মড ইউজ করলে একেবারে খুব সহজে করে ফেলা যায়, বাট আমরা এখনো অফিশিয়ালি টেকনিক্যালি মডের ডিসকাশন শুরু করি নাই। সো মড কিছু যোগ বিয়োগ করে করা যায় না? হ্যাঁ এটা কিছু যোগ বিয়োগ করা লাগবে, এটা কিছু যোগ বিয়োগ করে, মানে আমরা এতক্ষণ যে আইডিয়াগুলো শিখছি সেই আইডিয়াগুলো ইউজ করে দেখো কিছু করতে পারো কিনা, ঠিক আছে? যে আমরা এতক্ষণ মেবি এই টাইপের কিছু আইডিয়া ডিসকাস করছিলাম যে a ডিভাইডস bx প্লাস cy প্লাস মাইনাস a cy, মাইনাস b কে c দিয়ে গুণ দেন আর c মাইনাস d কে b দিয়ে গুণ দেন। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সো হচ্ছে কি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা a মাইনাস b কে এটাকে c দিয়ে দিচ্ছ তাই না? আচ্ছা অ্যাকচুয়ালি কি ম্যাটার করে?
দিয়ে দিলে নিচে বিসি কেটে যায়। হ্যাঁ অ্যাকচুয়ালি দুই ভাবেই একটা বি দিয়ে করতে হবে। হ্যাঁ সো এরপর তুমি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কাটাকাটি করে পাবা এটা, ঠিক আছে। বাট এই জিনিসটাকে অ্যাকচুয়ালি অতটা ইউজফুল কিনা আমার কোনো আইডিয়া নেই, কারণ এটা আমি ওভাবে কখনো ইউজ করতে দেখি নাই, মানে এই প্রপার্টিটা। আচ্ছা মড হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ এটা মড যখন আমরা এটাকে মড ফর্মে ট্রান্সফর্ম করবো তখন এটা ইউজ থাকবে অনেক, বাট আপাতত এটার কোনো ইউজ মানে আমি দেখি নাই। আচ্ছা সো এরপর হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এই জিনিসটা একটা নাম আছে সুন্দর, নামটা অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, মানে এটা কি সামথিং লেমা। সেটা হচ্ছে যদি পি ডিভাইডস এ বি হয়, যেখানে পি একটা প্রাইম, ঠিক আছে, তাহলে পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, ঠিক আছে। আচ্ছা পি দুইটাকেই ডিভাইড করতে পারে, সো এই জন্য অর লিখছি, মানে দুইটা একটাকে ডিভাইড করবে। মানে কখনো এরকম জিনিসটা প্রাইম নাম্বারস আর ন্যাচারাল বাই ডেফিনিশন, ও আচ্ছা সো এরকম কখনো হবে না যে পি এর কোনোটাকে ডিভাইড করতেছে না। সো এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসতেছে সেটার জন্য আগে একটা জিনিস এক্সপ্লেন করে দেখি। দেখো সো ফর এক্সাম্পল তুমি এইটা লিখতে পারো, রাইট, 8 ডিভাইডস 2 ইনটু সরি 8 ডিভাইডস 2 ইনটু 12, এটা লেখা যায় তাই না, কারণ 12 দুগুণে 24, তো 8 তো 24 কে ভাগ করে। বাট এখান থেকে কি তুমি 8 ডিভাইডস 2 অথবা 8 ডিভাইডস 12 এটা বলতে পারবা? এটা কিন্তু এখান থেকে বলাটা পসিবল না। এর কারণ হচ্ছে আমাদের ডিভিজর এমন হইতে পারে যে আমাদের ডিভিজরের কে আমি কয়েকটা ভাগ করছি, ডিভিজরের দুইটা ভাগ করে একটা ভাগ ওর মধ্যে দিয়ে দিছি, একটা ভাগ ওর মধ্যে দিয়ে দিছি, ঠিক আছে। সো যে কোনো নাম্বার যদি ডিভিজর হয়, যে কোনো নাম্বার যদি ডিভিজর হয় তাহলে অ্যাকচুয়ালি তুমি কখনো এই জিনিসটা, ফর এক্সাম্পল তুমি এ কে ডিভিজর হিসেবে নিছো, সো তাহলে এ ডিভাইডস বি থেকে তুমি অলওয়েজ এ ডিভাইডস বি অর এ ডিভাইডস সি এটা তুমি সবসময় বলতে পারবা না, ঠিক আছে। এটা তুমি অ্যাকচুয়ালি সবসময় বলা যায় না। বাট যদি প্রাইম হয় ডিভিজরটা তাহলে তুমি এটা অলওয়েজ বলতে পারবা, ঠিক আছে। এখন এটা তুমি কিভাবে বলতে পারবা? এর কারণ হচ্ছে গিয়ে যে একটা প্রাইমকে যদি তুমি লাইক, এটা কখন হবে না যদি এটা না হয়, এটা যদি মিথ্যা হয়, তার মানে হচ্ছে গিয়ে যে পি এর কিছু পার্টস আছে, আমরা পি কে হচ্ছে গিয়ে লাইক কিউ ইনটু আর আকারে লিখতেছি, যেখানে কিউ ডিভাইডস এ আর ডিভাইডস বি, এরকম ভাবে আমরা লিখতেছি। বাট কিউ আর আর এর ভ্যালু তো 1 আর পি ছাড়া আর কিছু হইতে পারবে না, তাই না? সো অবভিয়াসলি যদি একটা 1 হয় অন্যটা পি হইতে হবে। সো যদি আর এর মানটা পি হয় তাহলে পি ডিভাইডস বি, আর যদি কিউ এর মানটা পি হয় তাহলে পি ডিভাইডস এ, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটার নাম ওকে, আচ্ছা ভাইয়া, এখানে এ কে পি এর থেকে বড় হওয়া লাগবে না? এ কে পি এর থেকে বড় হওয়া লাগবে না? ওয়েল এ যদি পি এর থেকে ছোট হয় সমস্যা নেই, তখন পি বি কে ডিভাইড করবে। ধরেন 16, 4 ইন্টু 4। সরি বুঝিনি, 16 মানে 16 কোনটার মান দিচ্ছ তুমি? 16 তো ভাই মানে প্রাইম নাম্বার। পি ইকুয়াল টু 16, A4, B4। হ্যাঁ তো প্রাইম বলিতে দিচ্ছি আমি, পি প্রাইম ও হইতে আচ্ছা, হবে, সরি নাহলে এটা সরি। হবে না। এটাই তো দেখাইলাম যে যদি পি প্রাইম না হয় তাহলে আমাদের এরকম কেস আসে, যে কেসটা হচ্ছে গিয়ে তোমার মানে ঝামেলা, যে কেসে মানতেছে না। এটাই তো বলে দিচ্ছি যে এই জিনিসটা আচ্ছা এই জিনিসটার নাম মোস্ট প্রবলি ইউক্লিডস লেমা, ঠিক আছে। এটা খুব সম্ভবত ইউক্লিডস লেমা, আমার এক্সাক্ট নামটা মনে নাই। সো এই জন্য পি প্রাইম হলে এই বৈশিষ্ট্যটা সবসময় মানবে সে, ঠিক আছে। আচ্ছা সো এইটা যদি দেখানো হয়, তারপর হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, যেটা হচ্ছে তোমরা ছোটবেলায় একভাবে পড়ে আসছো, লাইক এটা কি ইউজফুল? এটা হ্যাঁ, এটা অনেক অবভিয়াস এবং এটা ইউজফুল। এটা তুমি অ্যাকচুয়ালি লাইক, এটা আমি বলবো না যে এটা ইউজ করলে তোমার খুবই কঠিন একটা ম্যাথ, লাইক N2 N3 টাইপের ম্যাথ তোমার ধুম করে হয়ে যাবে না, বাট এইটার উপর বেস করে অনেক কিছু করা হয়েছে। লাইক এটা ইউজফুল ইন এ সেন্স যে এটা তোমার হয়তো প্রবলেমে ইউজফুল না, বাট আচ্ছা N2 N3 আচ্ছা ঠিক আছে বাদ দাও, ভুলে যাও, এটা বলছি। সো এটা এই সেন্স ইউজফুল না যেটা দিয়ে তুমি ধুমধাম প্রবলেম সলভ করতে পারবা, বাট এইটার উপর বেস করে অনেক আরো হায়ার লেভেলে কোনো কিছু ডেভেলপ করা হয়েছে, অনেক সুন্দর জিনিস ডেভেলপ, মানে বলা যায় এটা একটা ফাউন্ডেশন। এটা যদি তোমার না হয়তো অনেক কিছু উপরে আমরা হয়তো ডেভেলপ করতে পারতাম না এখন যেভাবে আমরা এটাকে দেখি, ঠিক আছে। সো এরপর এই জিনিসটা তোমরা ছোটবেলায় অ্যাকচুয়ালি পড়ে আসছো কয়েকবার অন্য ফর্মে যখন তোমরা পাটিগণিত পড়ছো। সো আমি এটাকে জাস্ট এখন একটু আমাদের মতো করে ডিফাইন করব। সো ডিভিশন অ্যালগরিদম এটা কি হ্যাঁ আচ্ছা N2 N3 বলতে আমি অ্যাকচুয়ালি শর্ট লিস্ট বোঝাচ্ছি, ঠিক আছে। সো ওটা বলতে বাদ দাও, ওটা ভুলে চলে আসছে মুখ দিয়ে। সো
ডিভিশন অ্যালগোরিদম বলে এরকম যে ধরো এ আর বি হচ্ছে ইন্টিজার্স জেড, ঠিক আছে, দেন দেয়ার এক্সিস্টস ইউনিক, এটা আমি অন্য কালি দিয়ে লিখি যাতে চোখে পড়ে, দেয়ার এক্সিস্টস ইউনিক কিউ কমা আর such that a, আচ্ছা এটা অন্য কালি দিয়ে লিখে ফেলি, a equals to bq plus r, r এর উপর আমরা একটা লিমিটেশন দিয়ে দিব 0 is less than r, আচ্ছা 0 is less than r, 0 is less than না, 0 is less than or equal to r is less than, আচ্ছা এখন এখানে কোশ্চেন হচ্ছে b কে আমরা আপাতত কি ধরতেছি, সো অ্যাবসলিউট ভ্যালু অফ b, ঠিক আছে, এটা হচ্ছে লিমিটেশনটা, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম, ঠিক আছে। এন্ড যদি তুমি এ আর বি কে পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা কনসিডার করো, তাহলে এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি তোমরা ছোটবেলায় একটা ফরম্যাটে দেখে আসছো, সেটা হচ্ছে এই ফরম্যাটটা, যে ভাজ্য ইনটু ভাজক গুণ ভাগশেষ যোগ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের লাইক প্রাইমারি ম্যাথের খুবই এলিমেন্টারি একটা আইডিয়া ছিল, এটা ইউজ করে অনেক অঙ্ক টঙ্ক হয়তো করছো। সো এটা বেসিক্যালি ওই ডিভিশন অ্যালগরিদমটা হচ্ছে ওই জিনিসটারই একটা মোর জেনারেলাইজড ফর্ম। এবং এখানে যে জিনিসটা স্পেশাল সেটা হচ্ছে আমরা এখানে যে কিউআরটা পাবো, আমি যদি আর এর উপরে লিমিটেশনটা সেট করি তাহলে আমি এই কিউআরটা হচ্ছে ইউনিক পাবো, ঠিক আছে। এবং এটা অ্যাকচুয়ালি তুমি রিগোরাসলি প্রুফ করতে পারবা। সো দেখি দাঁড়াও চ্যাটে কি লেখা আসলো, রিমাইন্ডারটা অ্যাবসলিউট ভ্যালু হওয়ার কথা না। আচ্ছা দেখো আমি রিমাইন্ডারটাকে লাইক 0 থেকে একটা পজিটিভ সংখ্যার মাঝখানে দিয়ে দিছি, সো রিমাইন্ডারটা তো পজিটিভ হবেই, তাই না? আমি তো লাইক 0 থেকে বড় একটা পজিটিভ সংখ্যার চেয়ে ছোট, তাহলে রিমাইন্ডার তো পজিটিভই হইতে হবে, মানে এটা মানেই তো রিমাইন্ডারটা পজিটিভ, ঠিক আছে। সো অবভিয়াসলি তুমি নেগেটিভ রিমাইন্ডার নিতে পারবা, বাট আমার ক্লেমটা এখানে হচ্ছে তুমি যদি এই লিমিটেশনটা ইউজ করো তাহলে তুমি যে কিউআরটা পাবা সেটা হচ্ছে ইউনিক, ঠিক আছে। এন্ড এটা অ্যাকচুয়ালি তুমি রিগোরাসলি প্রুফ করতে পারবা কিভাবে, সেটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ধরে নাও এটা ইউনিক না। সো ফর এক্সাম্পল তুমি a equals to b q1 plus r1 equals to b q2 plus r2 এটা লিখে দিছো, ঠিক আছে, যেখানে r1 r2 দুইটাই হচ্ছে এই লিমিটেশনটাকে মানে। আচ্ছা, সো যেখানে এটা হচ্ছে মানে দুইটাই হচ্ছে এই লিমিটেশনটাকে মানে, ঠিক আছে, তুমি এভাবে সেট করছো। সো তাহলে দেখো তখন আমরা একটা সুন্দর জিনিস করতে পারি, আমরা হচ্ছে এই দুইটাকে এক পাশে নিয়ে গেলাম, এই দুইটাকে আরেক পাশে নিয়ে গেলাম। সো দেখো তো, আচ্ছা এখান থেকে আমাদের প্রুফ ইউনিকনেস কেন প্রুফ হয়ে যায়, কেউ কি বলতে পারবা? তোমরা কেউ চাইলে বলতে পারো যে এই লাইন থেকে কেন আমাদের ইউনিকনেস মানে কিউআর এর ইউনিকনেস প্রুফ হয়ে যায়, যে কিউ1 কিউ2 দুইটা আলাদা হইতে পারবে না, বা আর1 আর2 দুইটা আলাদা এক্সিস্ট করতে পারবে না, এখান থেকে কিভাবে প্রুফ হয়ে যায়? তোমাদেরকে ধরো 6-7 সেকেন্ড চিন্তার টাইম, r2 এই r2 minus r1 এর উৎপাদক, সেটা থেকে বলা যায়। হ্যাঁ লাইক r2 minus r1 এর উৎপাদক, এখান থেকে যে b হচ্ছে b ডিভাইডস r2 minus r1, বাট r2 আর r1 দুইটাই হচ্ছে b এর অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে ছোট একটা সংখ্যা, সো এদের বিয়োগফলটা অবভিয়াসলি b এর চেয়ে ছোট হবে। সো একমাত্র পসিবিলিটি হচ্ছে গিয়ে r2 minus r1 = 0, এছাড়া আর মানে কারণ b, আচ্ছা সো হ্যাঁ এখান থেকে অ্যাকচুয়ালি আমরা একটা সুন্দর জিনিস চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে b এই সংখ্যাটা b, আচ্ছা b না ধরো m হচ্ছে 0 থেকে m এর মধ্যে কোন সংখ্যাকে ডিভাইড করবে না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে পারো, এই জিনিসটা লাইক এটাও খুবই অবভিয়াস, বাট এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, এবং এই জিনিসটা মাঝে মধ্যে অনেক জায়গায় ধরো তুমি এরকম কন্ট্রাডিকশন ওয়াইজ যদি প্রুফ করতে চাও, অনেক জায়গায় এরকম জিনিসপাতি আসলে তোমার প্রুফটা হয়ে যায়। সেটা হচ্ছে 0 থেকে m এর মাঝখানে কোনো সংখ্যাকে অবভিয়াসলি m ভাগ করতে পারবে না, ঠিক আছে, কারণ ওরা হচ্ছে ছোট। সো যেহেতু হচ্ছে আমরা দেখতেছি যে r2 minus r1 অবভিয়াসলি b এর চেয়ে একটা ছোট সংখ্যা, সো এটাকে যদি b দ্বারা ডিভিজিবল হইতেই হয়, হ্যাঁ এটাকে যদি b দ্বারা ডিভিজিবল হইতেই হয়, তাহলে হচ্ছে গিয়ে তোমার হইতে হবে, কি বলে এটাকে যদি b দ্বারা ডিভিজিবল হইতে হয়, সরি, তাহলে হচ্ছে এটাকে 0 হইতে হবে, এন্ড 0 হওয়া মানে হচ্ছে r2 = r1 হইতে হবে। এই জিনিসটা তুমি এখানে প্লাগ ইন করে দেখো, তখন তুমি q2 = q1 পেয়ে যাবে। এখান থেকে আমরা স্টেট করতে পারি যে আমরা ডিভিশন অ্যালগরিদমে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে আমরা যে কিউ আর আর পাবো সেটা হচ্ছে ইউনিক হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা
চ্যাটে ওকে আমি বুঝলাম চ্যাটে ক্লিকস এটা। আচ্ছা যাই হোক। এরপর কি ফান্ডামেন্টাল থিওরেম দেখা দিব? আচ্ছা হ্যাঁ, আরেকটা সুন্দর জিনিস আছে। এই জিনিসটা আমার আচ্ছা এই জিনিসটা আমার মনে হয় ভাই দেখার পর কিউআর তোমাদের ওখানে অনেকের মনে হবে ইন্টিজার যে ছিল হ্যাঁ, এই না? জিনিসটা আমরা বুঝতে পারিনি, কথা কেটে আসছে, আবার বলবা? কিউআর ওইখানে ইন্টিজার ছিল না? কিউআর আর ইন্টিজার ছিল না? আচ্ছা তোমার কাছে হ্যাঁ 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 এখানে আচ্ছা মানে আমি এখানে ইন্টিজার লিখি না। আচ্ছা ইন্টিজার্স যাও, ইন্টিজার্স লিখে দিলাম। আচ্ছা মানে কাহিনী হচ্ছে গিয়ে আমি তো একটু আগে বললাম যে নাম্বার 3 তে আমরা ইন্টিজার ছাড়া কোনো কিছু নিয়ে নরমালি কাজ করি না। সো যদি কোনো কিছু মেনশন করতে ভুলে যাই ধরে নেব এটা ইন্টিজার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা বলবা তো, ওকে। সো এরপর হচ্ছে আইটি ইন্টারেস্টিং জিনিস, এটা হয়তো তোমরা অনেকে লাইক কি বলা যায়, এটা হয়তো তোমরা অনেকে ডে টু ডে লাইফে যখন অঙ্ক টঙ্ক করো বা যখন কোনো একটা সংখ্যার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো তখন হয়তো এই জিনিসটা ইউজ করে থাকো, ঠিক আছে? সেটা হচ্ছে কি এরকম যে এন কম্পোজিট যদি হয়, এন যদি একটা কম্পোজিট নাম্বার হয় তাহলে দেয়ার এক্সিস্টস আ প্রাইম পি লেস দেন অর ইকুয়াল টু রুট ওভার এন such that p divides n, অর্থাৎ n যদি একটা যৌগিক সংখ্যা হয় তাহলে রুট n এর চেয়ে ছোট এমন একটা প্রাইম অবশ্যই থাকবে রুট n এর চেয়ে ছোট অথবা সমান যেটা n কে ডিভাইড করে। এবং তোমাদের কথা জানি এটা আমি অ্যাকচুয়ালি আমার আমি নিজে অনেক বেশি ইউজ করি কখন, ধরো ফর এক্সাম্পল একটা বড় সংখ্যা আমাকে দিয়ে দিছে, ধরো এরকম একটা সংখ্যা দিছে 749, এখন এটা মৌলিক কিনা আমি কি করি, আমি এটাকে মনে মনে রুট করি, সো রুট করে এটা ছোট মৌলিক সংখ্যাগুলোর দিকে এটাকে চেক করলেই হয়ে যায়, এটা পর্যন্ত সব মৌলিক সংখ্যা দিয়ে চেক করা লাগে না, ঠিক আছে? সো এটা আই গেস কমন একটা আইডিয়া। আচ্ছা লিখছি q1 ডিভাইডস q2 q1 মাইনাস q2 ডিভাইডস r1 মাইনাস r2 হলে। আচ্ছা সো দেখো তোমার কোশ্চেনটা আমি অ্যানসার দিয়ে দিই, আমি বুঝছি তুমি কোথা থেকে কোশ্চেনটা আনছো, তুমি এখান থেকে কোশ্চেনটা আনছো না, যে যদি এইটা দিয়ে ভাগ হয় এটা, সো ম্যাটার করে না তো, মানে যখন আমরা r2 মাইনাস r1 কে এইটা ইনটু এটা লিখতেছি, এইটা যেমন r2 মাইনাস r1 কে ভাগ করে এইটাও তো ভাগ করবে, সো এইটা ভাগ করে হ্যাঁ করে এটা, বাট ওইটা নিয়ে আমাদের খুব বেশি লাভ হচ্ছে না, এইটা ভাগ করে সেটা আমাদের মাথায় রাখা লাগবে। আমি মেবি তুমি এটা বোঝানোর চেষ্টা করতেছো যে এইটা ভাগ করলে কি এইটা মনে হয় আর ভাগ করবে না, না ব্যাপারটা এরকম না, কারণ হচ্ছে তুমি যদি 2 × 3 = 6 লেখো, 3 6 কে ভাগ করে 2 ও ভাগ করবে, তাই না? সো এই জন্য হচ্ছে মানে কোশ্চেনটা কে করছিল আমার খেয়াল নাই, আচ্ছা পরে দেখবো না। আচ্ছা সো এই জিনিসটা অ্যাকচুয়ালি এই জিনিসটা মোটামুটি এই জিনিসটাই তোমাদের রিয়েল লাইফে আই গেস তোমরা যখন ক্যালকুলেশন করো তখন হয়তো অনেকে ইউজ করে থাকো, সো এটা অ্যাকচুয়ালি তুমি রিগোরাসলি প্রুফ করতে পারবা, ঠিক আছে? সো তোমরা এটা একটু চেষ্টা করে দেখতে পারো চাইলে, আমি তোমাদের ধরো 1 মিনিট টাইম দিলাম, এটা একটু ট্রাই করে দেখতে পারো যে এটা প্রুফ করার চেষ্টা করে দেখো। হ্যাঁ তাহিরা জুহাইর, হ্যাঁ 88 কে অবভিয়াসলি 11 দিয়ে ভাগ করা যায়, বাট আমি তো বলি নাই যে 88 কে ভাগ করা যাবে এমন সব প্রাইম রুট n এর চেয়ে ছোট হবে, আমি বলছি অ্যাট লিস্ট একটা প্রাইম আছে, সো ফর এক্সাম্পল 2 দিয়ে 88 ভাগ যায় সেটা কিন্তু রুট 88 এর চেয়ে ছোট, ঠিক আছে? সো যে কোনো একটা আমি বলছি দেয়ার এক্সিস্ট, আচ্ছা এ প্রাইম, হ্যাঁ দেয়ার এক্সিস্ট এ প্রাইম বা অ্যাট লিস্ট এ প্রাইম লিখতে পারো, বুঝতে পারছো? ওকে সো দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট লিখে দিই, অ্যাট লিস্ট এ প্রাইম, অ্যাট লিস্ট লিখলে আবার এ খারাপ লাগে, অ্যাট লিস্ট ওয়ান প্রাইম, there exists at least one prime p, সেটা একটু ট্রাই করো তোমরা। অন্তত 3টা ডাইভেসের তো অন্তত থাকবে যদি কম্পোজিট হয়। হ্যাঁ 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 বলো। তাহলে যদি একটা যদি বড় হয় তাহলে আরেকটা তো তুলনামূলক ছোট হবেই। হ্যাঁ এর মানে লাইক ঠিক আছে, তোমার প্রুফটা অতটা রিগোরাস না বাট কারেক্ট, ঠিক আছে? এইভাবে চিন্তা করলে অ্যাকচুয়ালি হয়। একটা কর্নার কেস আছে খালি যখন ওই যে স্কয়ার নাম্বার, ইকুয়াল ধরে আমরা তো ইকুয়াল বলতেছি, তখন ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তো একটা বড় হলে আরেকটা ছোট হবে, এই জিনিসটা তো তখন থাকে হ্যাঁ না। বাট তখন তো ইকুয়াল হয়, আমি তো ইকুয়ালিটি ইনক্লুড করতেছি। সো তোমার হ্যাঁ, হ্যাঁ তুমি হয়তো বলতে পারো যে n স্কয়ার হলে কি হবে, তখন n ডিভাইড করে, এখন n একটা প্রাইম হলে তো আমাদের কাজ হয়ে গেল,
এখন n যদি আবার একটা n যদি প্রাইম না হয় তাহলে আবার সেম জিনিসটা অ্যাপ্লাই করো, এভাবে ইনফিনিট ডিসেন্ট মানে ইনফিনিট ডিসেন্ট তো না, এভাবে মারতে থাকবা জিনিসটা, মানে এভাবে জিনিসটাকে ছোট করতে থাকতে পারবা। তো একসময় তুমি একটা নন স্কয়ার নাম্বার পাবা, ওইটার ক্ষেত্রে হয়ে যাবে, সেটা প্রাইম হলে তো হয়ে গেল, আর সেটা কম্পোজিট হলেও হয়ে গেল। বুঝতে পারছো? 2 তো সব ক্ষেত্রেই খাটবে। সরি 2 2 তো একটা প্রাইম নাম্বার না, তো ওটা সব ক্ষেত্রে খাটবে, তার মধ্যে একটা থাকবেই। ওটা তো শুধু জোরের ক্ষেত্রে হবে। n যদি বিজোড় হয়, ফর এক্সাম্পল n = 39 হলে কি হবে? তখন তো 2 হবে না। হ্যাঁ, এটা কন্ট্রাডিকশন দিয়ে এটা তুমি একটা রিগোরাস প্রুফ দেখতে পারবা। সো ধরো ফর এক্সাম্পল যেহেতু আমরা n কে কম্পোজিট ধরতেছি, সো আমরা ধরে নিলাম n এর একটা ওয়েট একটু দাঁড়াও। সো আমি ধরে নিলাম হচ্ছে n এর একটা প্রাইম ডিভিজার আছে, সেটা হচ্ছে q। তাহলে আমি হচ্ছে গিয়ে n = q কে এরকম লিখতে পারি, তাই না? সো এখন যদি q less than or equal to √n হয় তাহলে তো আমার কাজ হয়ে গেল, বাট আমি ধরে নেই হচ্ছে কি q greater than √n, ঠিক আছে? এর যদি ধরে নিই তাহলে k less than √n হইতে হবে, তাই না? এখন কোশ্চেন হচ্ছে k কি একটা কিনা, কি বলে এটাকে, প্রাইম নাম্বার কিনা। সো k যদি প্রাইম হয় তাহলে কিন্তু আবার এখানে কাজ শেষ, দেখো, কারণ k হচ্ছে এই কন্ডিশনটা মানতেছে। আর k যদি প্রাইম না হয়, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। সো এরপর যদি k প্রাইম নাম্বার না হয়, তার মানে তুমি হচ্ছে আরেকটা ছোট কেসে পৌঁছায় গেছো। আচ্ছা, আমার কি বারবার হঠাৎ করে অটোমেটিক্যালি মিউট হয়ে যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দাঁড়া আমি একটু দেখি। আচ্ছা, আমার মনে হয় স্টিকি কি বা সামথিং এটা ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, সো ধরো কিউ যদি এই কন্ডিশনটা মানে, সরি, কিউ যদি এই কন্ডিশনটা না মানে, তার মানে কিউ এই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে, তখন তোমার কে লেস দেন √n হয়ে যাচ্ছে। এখন কে যদি একটা প্রাইম হয়, ঠিক আছে, কে যদি একটা প্রাইম হয় তাহলে তোমার এখান থেকে কাজ হয়ে গেল, বাট কে যদি নিজে আবার একটা কম্পোজিট নাম্বার হয়, তখন কি, তার মানে কি তুমি তখন কে এর উপর এই জিনিসটা আবার অ্যাপ্লাই করতে পারবা। এখন কোশ্চেন হচ্ছে এই জিনিসটা করতে করতে এটা শেষ হবে কিনা, তার মানে লাইক এটা একটা পর্যায়ে তো তুমি এরকম একটা কন্ডিশনে পৌঁছাবে যখন তোমার কেটা হচ্ছে প্রাইম আসবে। মানে আমার কি বলে, এটা রিজনিংটা কি ক্লিয়ার তোমাদের কাছে? কারো কাছে আনক্লিয়ার থাকলে একটু বলিও, কারণ আমার মনে হচ্ছে এটা হয়তো অনেকের কাছে একটু আনক্লিয়ার হইতে পারে রিজনিংটা। জি ভাই, আর আরেকবার একটু বলিয়েন। আচ্ছা, সো মানে ব্যাপারটা হচ্ছে আমি n = q কে লিখলাম, সো q হচ্ছে একটা প্রাইম, এটা আমি মানে ধরে নিছি এটা একটা প্রাইম তো হইতে হবে যেহেতু এটা একটা কম্পোজিট। এখন যেহেতু q এর উপর আমি এই কন্ডিশনটা দিচ্ছি, কারণ q এর উপর এটা হলে তো আমার কাজ শেষ, সো আমি q এর উপর এটা দিচ্ছি। সো q এর উপর যদি এটা হয় তখন k এর উপর এটা হইতে হবে, তাই না? কারণ দুইটা তো একই সাথে √n এর চেয়ে বড় হইতে পারবে না, ঠিক আছে? সো এইটা হইতে হবে। আচ্ছা, ইকুয়াল দিয়ে রাখি, যদি ইকুয়ালটা লাগে না। বাট এখন কে যদি একটা প্রাইম হয় তাহলে আমাদের এখান থেকে কাজ শেষ, বাট কে যদি একটা তোমার কম্পোজিট হয় তখন তুমি জাস্ট এই n এর জায়গায় কে দিয়ে রিপ্লেস করে দাও, তখন কে এর ভিতর একটা প্রাইম দিয়ে তুমি সেম কাজটা করতে পারবা। এটা করতে করতে এক সময় তোমার কে এর জায়গাটা একটা প্রাইম চলে আসবে। এটা হচ্ছে আমার রিজনিংটা। সো এটা হচ্ছে আরেকটা আগেরটার মতোই, ওই যে কর্নার ওইটার মতোই, একটু আগে একজন যে বলছে তিনটা ডিভিজার থাকে, সো এটা অ্যাকচুয়ালি ওইটার মতোই। আচ্ছা ভাই, আরেকটা আসে বলছে সব বিজোড় সংখ্যাই তো হচ্ছে 1 3 5 মানে 3 5 7 9 এই চারটার মধ্যে যে কোনো একটা দ্বারা বিভাজ্য, এরকম একটা কথা আছে না? সব, সরি বুঝি নাই, সব বিজোড় সংখ্যায় মেইন এক অঙ্কের যে বিজোড় সংখ্যাগুলো 3 5 7 9 এগুলার যে কোনো একটা দ্বারা তো বিভাজ্য হবেই। না না, Not- 1 থেকে not 100 necessarily. পর্যন্ত সবগুলো হবে, ইরাটোস্ফিয়ার ছাঁকনি অনুযায়ী। 1 থেকে 100 পর্যন্ত আচ্ছা। হবে। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত হবে। তো কারণ ফর এক্সাম্পল 169 এটা তো তোমার 2 3 5 6 7 9 কোনটা দিয়ে ভাগ যায় না, ও, হ্যাঁ, হ্যাঁ। জাস্ট 13 দিয়ে ভাগ যাবে, কারণ এই জিনিসটা হচ্ছে 13 স্কয়ার। তাহলে তো 13 তো ই হয়ে গেল, প্রাইম হয়ে গেল, হয় এগুলা দিয়ে যাচ্ছে নইলে প্রাইম হচ্ছে, বা এরকম একটা কিছু একটা আসতেছে। আচ্ছা, 47 into 17 ধরো এটা করো। ওয়েট, আচ্ছা, এই সবগুলো প্রাইম কি √n এর চেয়ে বড় 17 ধরি? না না, আচ্ছা অ্যাকচুয়ালি দেখো, মানে তোমাদের হয়তো কিছু কনফিউশন এখানে হচ্ছে, কেন বলি, তোমরা হয়তো মনে করতেছো যে সব কয়টা প্রাইম ছোট হবে বা এরকম কিছু কি, মানে আমার কিন্তু কোশ্চেন মানে এই প্রপার্টিটা কিন্তু এইটা বলে একটা প্রাইম থাকবে অ্যাট লিস্ট যেটা √n এর চেয়ে ছোট, √n এর চেয়ে বড় প্রাইম থাকলে কোনো সমস্যা নাই, ওটা ম্যাটার করে এখানে না। বাট কিউ কে দুইটাই প্রাইম হইতে পারে সবগুলোকে এখানে। আমি হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি সবগুলোকে √n এর চেয়ে বড় ধরে নিই প্রাইম গুলো, তাহলে এটা কন্ট্রাডিকশন হয়, কারণ দুইটা গুণ করলে ওটা n এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, সো এটা কন্ট্রাডিকশন হচ্ছে না? ওকে, হ্যাঁ, লাইক ঠিক আছে, আমরা তো প্রত্যেকটা ডিভিজনকে পেয়ার আপ করতে পারি। হ্যাঁ, এটা একটা ভালো রিজনিং যে আমরা তো ডিভিজনগুলোকে পেয়ার আপ করতে পারি। সো যদি সব কয়টা প্রাইমই √n এর চেয়ে বড় হয় তাহলে
দুইটা প্রাইম পেয়ার আপ, এমন দুইটা প্রাইম থাকবে যাদেরকে পেয়ার আপ করলে n এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও একটা ভালো রিজনিং। সো আই গেস এইটার হয়তো খুব বেশি রিগোরাস কোনো এক্সপ্লেনেশন নাই। ঠিক আছে, ওকে। সো এরপর খুব সম্ভবত তোমাদেরকে দেখায় ফেলতে হবে আমার ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক দেখাবো মেবি, আমি একটু কনফার্ম করিনি। হ্যাঁ, আমরা হচ্ছে এবার ফান্ডামেন্টাল থিওরি অফ, ভাইয়া চ্যাটে আমার লজিকটা একটু দেখবেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি, দাঁড়াও। সো প্রুফটা এইভাবে কাজ করে যে লোয়েস্ট কম্পোজিট ইজ 4, লোয়েস্ট কম্পোজিট ইজ 4, স্কয়ার রুট অফ 4 ইজ 2, প্রতি ক্ষেত্রে অ্যাট লিস্ট 2 প্রাইম থাকতেছে না। কিন্তু কথা হচ্ছে যদি তোমার কম্পোজিটটা বিজোড় হয় তখন তো 2 থাকলেও কোনো না, কারণ 2 তো ডিভাইড করবে না আমার n কে। ঠিক আছে, বুঝতে পারছো? মানে তুমি ধরে নিচ্ছ যে কোনো কম্পোজিটের ক্ষেত্রে স্কয়ার করলে ওইটা হচ্ছে ছোট একটা প্রাইম থাকবে, বাট আমার কথা হচ্ছে ওইটা হচ্ছে ছোট একটা প্রাইম থাকবে যেটা আবার ওই কম্পোজিটটাকে ডিভাইড করতেছে, বুঝতে পারছো? সো 2 অ্যাকচুয়ালি হবে না এক্ষেত্রে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সো এবার হচ্ছে কি আমরা যে জিনিসটা দেখব, এই জিনিসটাও হচ্ছে মোটামুটি খুবই কমন একটা আইডিয়া। সো এটার নাম হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, FTA। ঠিক আছে, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। সো এটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা স্টেটমেন্টটা হচ্ছে এই: এভরি ইন্টিজার has a unique prime factorization। অর্থাৎ তোমরা যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো না, সো লাইক তোমার 6, 7, 8 এ হয়তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আসছো। সো প্রত্যেকটা ইন্টিজার যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবে এটা তুমি জাস্ট একভাবে করতে পারবা, মানে এমন কোন ইন্টিজার নাই যেটাকে তুমি দুইটা আলাদা সিস্টেমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে পারতেছো। সো ফর এক্সাম্পল আমি 14 কে নিলাম, 14 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ হচ্ছে 2 × 7, তাই না? সো এরকম আর কোনো ধরো p × q এরকম আর কোনো কিছু এক্সিস্ট করবে না যেখানে p আর q 2 বা 7 না অন্য কিছু। সো এটা অ্যাকচুয়ালি হবে না কখনোই, এবং এটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা প্রুফ আছে। সো কাইন্ডলি এটা কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ। সো অ্যাকচুয়ালি যেহেতু আমাদের হাতে অতটা টাইম নেই, আমি এখনো মড অ্যাক্সেস করতে পারি নাই, মড এটা আবার রিপিট করলে ভালো হতো, এটার एग्जांपल সেটা দেখা যায়। হ্যাঁ, সো ফর এক্সাম্পল আমি আরেকটা প্রাইম নেই, ধর 54 নিলাম। 54 কে আমরা লিখতে পারি 2 × 3 × 3 × 3, রাইট? সো এখন হয়তো এইটা যেটা বলে যে 54 এর ধরো আরেকটা কোন একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন আছে, ধরো p × q × r, যেখানে p q r হচ্ছে অন্যরকম কোনো প্রাইম। ঠিক আছে, সো এরকম দুইটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করতে পারবে না, এটাই হচ্ছে এই থিওরেমটা বলে। অর্থাৎ তুমি যদি একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করো, মৌলিক উৎপাদকে, খালি একটাই ফরম্যাট পাবা, অন্য কোনো ফরম্যাট পাবা না। জি ভাই, ঠিক আছে, সো এটাকে তুমি এইভাবে দেখাইতে পারো যে তুমি ধরে নিলা যে একটা সংখ্যা আছে, যে সংখ্যার এরকম 2 উইল ওয়ার্ক। আচ্ছা দাঁড়াও, আচ্ছা সো ধরো এটাকে তুমি এখন কন্ট্রাডিকশন দিয়ে দেখাইতে পারবে কিভাবে? সো তুমি ধরে নিবা যে এমন একটা সংখ্যা n আছে যার দুইটা এরকম প্রাইম ফ্যাক্টরাইজেশন রিপ্রেজেন্টেশন আছে। সো সেই দুইটাকে তুমি এভাবে লিখলা যে p1 টু দি পাওয়ার a1 ইনটু p2 টু দি পাওয়ার a2 ইনটু p3 টু দি পাওয়ার a3 ডট ডট ডট, এটা হয়ে যাবে ধরো pm টু দি পাওয়ার am পর্যন্ত। এবং যেহেতু দুইটা সেম, তার মানে যেহেতু একই সংখ্যা দুইটা রিপ্রেজেন্টেশন, তার মানে দুইটাকে ইকুয়াল হইতে হবে। সো q2 টু দি পাওয়ার b2 ইকুয়াল টু, মানে লাস্ট পর্যন্ত এরকম দিলা। এন্ড দেন তুমি অ্যাকচুয়ালি এখান থেকে লাইক এরপরে পার্টটা অ্যাকচুয়ালি সোজা। এই প্রুফটা কি তোমরা কেউ কখনো দেখছো আগে? যে এরপর আমরা কিভাবে প্রুফ করব যে এই দুটো জিনিস অ্যাকচুয়ালি সেম? হ্যাঁ, ইউজিং ইউক্লিড লেমা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ইউক্লিড লেমা ইউজ করেই করব আমরা এখন। সো বেসিক্যালি তুমি এখন বলতে পারো যে p1 হচ্ছে গিয়ে এই পুরো জিনিসটাকে p1 ডিভাইড করে। সো q1 q2 এই পুরোটাকে হচ্ছে p1 ডিভাইড করে। বাট যেহেতু এরা সবাই প্রাইম, এই নিজেও একটা প্রাইম, তার মানে কোন একটা প্রাইম আছে যাকে সে ডিভাইড করে। সো তুমি বলতে পারতেছো যে p1 ইকুয়াল টু সাম qi, p1 ইকুয়ালস টু সাম qi, এবং এদের পাওয়ারও সেম হইতে হবে। সো দুই পাশ থেকে কাটাকাটি করে বাদ দেওয়া যায়, এন্ড ফাইনালি দেখানো যায় যে m আর n ইকুয়াল হইতে হবে, কারণ m আর n যদি ইকুয়াল না হয় লাস্টে এরকম একটা কন্ডিশন আসবো আমরা যে এক পাশে 1 আর এক পাশে কয়েকটা প্রাইমের গুণফল। সো m আর n ইকুয়াল হইতে হবে। সো এখান থেকে তুমি অ্যাকচুয়ালি আলটিমেটলি দেখাতে পারবে যে এই দুইটা পাশ অ্যাকচুয়ালি সেম প্রাইম, সেম পাওয়ার। p1 ডিভাইড q1 ঠিক আছে, বাট p1 ইকুয়াল টু q1 কিভাবে হলো? কারণ এটা একটা প্রাইম, এটা একটা প্রাইম, একটা প্রাইমকে ডিভাইড করবে, এটা একমাত্র কখন পসিবল? যখন প্রাইম দুটো ইকুয়াল। না, যদি পাওয়ার ডিফারেন্ট থাকে। হ্যাঁ, যদি পাওয়ার ডিফারেন্ট সমস্যা নাই, পাওয়ার ডিফারেন্ট থাকলে তো সমস্যা নেই, কারণ পাওয়ার ডিফারেন্ট থাকলে এরকম না যে q1 ইনটু q1 ইনটু q1, এটা না এরকম টাইপের জিনিস না পাওয়ার থাকলে। এবার তুমি ইউক্লিডস লেমা বারবার ইউজ করো, ইউক্লিডস লেমা বারবার ইউজ করলে করতে করতে একটা সময় এরকম পজিশনে এসে পৌঁছাবা।
পারছি, বুঝতে বুঝতে পারছো? পারছি। এখানে ইউক্লিডস লেমাটা এইভাবে কাজে লাগবে, কারণ যেহেতু P1 হচ্ছে কয়টা সংখ্যার গুণফলকে ভাগ করে, সো একটাকে আলাদা করে নিয়ে আসতে পারবা। ওকে, সো এইবার অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে কিছু মানে আমরা মডে যাওয়ার আগে আমি তোমাদেরকে হালকা পাতলা কিছু প্রবলেম দিই, একটু ট্রাই করো তোমরা। ভাইয়া, আগের স্লাইডটা একটু নিয়ে কষ্ট করে। হ্যাঁ Link শিওর টা দেন। দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। হুম। জি ভাইয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, সো আমার মনে হয় ডিভিজিবিলিটি আপাতত এখানে যেটুকু আছে এটুকু দিয়ে আমরা মেবি মডের জন্য কাজ করতে পারবো। সো আমি ডিভিজিবিলিটি আরো কিছু জিনিসপাতি আছে যেগুলো হয়তো ডিসকাশন সেশনে তোমরা দেখবা বা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবা। সো আমি অ্যাকচুয়ালি এখন সরাসরি মডে চলে যাচ্ছি। ডিভিজিবিলিটির তো মনে হয় আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, ওটি তো বললাম যে হার্ডার জিনিসগুলো ওটাতে দেখবা, বাট স্টিল অ্যাকচুয়ালি আমার মনে হয় 1.5 ঘন্টা আসলে কম হয়ে গেছে, কারণ আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যেত। সো তোমাদের একটা সাইড টিপস, সেটা হচ্ছে ক্লাস শেষে আমি তোমাদেরকে ডিসকর্ডে একটা নোট দিয়ে দিব, ঠিক আছে? এই নোটটা হচ্ছে আমাদের একজন সিনিয়র ভাইয়ের লেখা, সো মাসুম বিল্লাহ ভাইয়ের নাম তার। সো আমি অ্যাকচুয়ালি তোমাদের ক্লাসের জন্য ওটাই ফলো করতেছি। সো তোমরা অ্যাকচুয়ালি ওই নোটটা পড়ে দেখবো, ওই নোটটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মানে খুব বেশি টাফ কিছু নাই। ফর এক্সাম্পল অর্ডার বা এই জাতীয় মানে খুব হাই লেভেলে কোনো কিছু নাই, বাট এটার মধ্যে বেসিক অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আছে। এবং সবচেয়ে বড় কথা ওটার মধ্যে হচ্ছে হ্যাঁ বেসিক এন্ট্রি, একেবারে বেসিক এন্ট্রি। সো এবং সবচেয়ে বড় কথা ওটার মধ্যে অনেকগুলো প্রবলেম আছে, লাইক আমি লাস্ট যখন চেক করছিলাম অ্যারাউন্ড 70টা কি 80টা প্রবলেম ছিল ওটার মধ্যে, জাস্ট এই ডিভিজিবিলিটি আর মডের উপর। সো ওটা প্র্যাকটিসের জন্য একটা খুবই ভালো জিনিস। সো আমি ওটা তোমাদেরকে দিয়ে দিব না, এন্ড ওটা আবার একটা প্রবলেম সেট দিব, ওটা তো থাকলোই, ঠিক আছে? স্যার আমরা হচ্ছে মডুলার অ্যারিথমেটিক নিয়ে কাজ করব। সো মডুলার অ্যারিথমেটিক হচ্ছে বেসিক্যালি তোমার সহজ কথায় যদি তুমি একেবারে খুবই স্ট্রেট ফরওয়ার্ড এক লাইনে স্টেট করতে চাও, এটা হচ্ছে ভাগশেষ নিয়ে কাজ, ঠিক আছে? যদি অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেকে হয়তো অনেক কথা বলবা যে না এটা তো এক্স্যাক্টলি ভাগশেষ না, বাট যাই হোক মানে ভাগশেষের থেকে আরেকটু হ্যাঁ advanced। লাইক আমরা ভাগশেষটাকে লাইক আমরা যখন নরমাল পাটিগণিতে চিন্তা করি আমরা তো ভাবি যে একটা ভাগের ক্ষেত্রে ভাগশেষটা ফিক্সড, বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভাগশেষটা নট নেসেসারিলি ফিক্সড, তুমি চাইলে ইচ্ছা মতো ভাগশেষটা চেঞ্জ করতে পারতেছো। সো মডুলার অ্যারিথমেটিকের ডেফিনিশনটা আমি যেটা পার্সোনালি পছন্দ করি সেটা হচ্ছে ডিভিজিবিলিটি থেকে আসতে, ঠিক আছে? সো সেটা হচ্ছে একটা এরকম যে যদি m ডিভাইডস a মাইনাস b হয় তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি a কনগ্রুয়েন্ট টু b mod m, ঠিক আছে? জিনিসটা যদি তুমি পড়ো তাহলে তুমি এভাবে পড়বা যে h কনগ্রুয়েন্ট টু b mod m বা মডুলো m, তোমার যেটা পছন্দ ওটা বলবা, ঠিক আছে? এই চিহ্নটা হচ্ছে কি আমাদের কনগ্রুয়েন্স চিহ্ন, ঠিক আছে? এখন এইটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, তুমি এইটা থেকে এইটাতেও যাইতে পারবা। সো আমি দুই দিকে অ্যারো দিয়ে দিই। সো এই জিনিসটা থেকে আমরা এই জিনিসটা আসতে পারবো। সো এইটা হচ্ছে তুমি একভাবে ডিফাইন করতে পারো মড জিনিসটাকে, মানে কনগ্রুয়েন্স জিনিসটাকে। আচ্ছা এই জিনিসটা হচ্ছে কনগ্রুয়েন্স, মানে মডুলার অ্যারিথমেটিক অ্যাকচুয়ালি অনেক বিশাল বড় একটা জিনিস, তার মধ্যে প্রথম প্রপার্টিটা হচ্ছে কনগ্রুয়েন্স। এটা তুমি আরেকভাবে ডিফাইন করতে পারো, সেটা হচ্ছে যে এটাকে আরেকভাবে কিভাবে দেখি, ভাগশেষ সমান হলে কনগ্রুয়েন্ট মানে আচ্ছা আচ্ছা না অতটা সহজ না মডুলার অ্যারিথমেটিক। সো এটাকে তুমি অ্যাকচুয়ালি আরেকভাবে স্টেট করতে পারো, সেটা হচ্ছে সরি a কে m দ্বারা ভাগ করে ভাগশেষ b পেলে, ঠিক আছে? এটাকে তুমি এভাবে স্টেট করতে পারো। এন্ড দেন এটাকে তুমি আরেকভাবে স্টেট করতে পারো, সেটা হচ্ছে যদি তুমি এখানে আমরা ডিভিশন অ্যালগরিদম হেল্প নিব, যদি তুমি এটাকে এভাবে লেখো আর এর উপরে এখন কিন্তু কোনো আমরা কনস্ট্রিকশন দিব না, আর এটা হচ্ছে বড় হতে হবে, এটা হচ্ছে ছোট হতে হবে, এরকম কোনো কনস্ট্রিকশন দিব না আমরা এখন আর এর উপর। আর হচ্ছে একটা ইন্টিজার, এখান থেকে তুমি অ্যাকচুয়ালি লিখতে পারো a ইজ কনগ্রুয়েন্ট টু r। আচ্ছা অ্যাকচুয়ালি এখানে a ইজ কনগ্রুয়েন্ট টু r mod b হয়ে গেছে, মিললো না তো, যাই হোক mod b। সো এখান থেকে তুমি তখন এটা লিখতে পারো। সো মোট কথা তুমি অ্যাকচুয়ালি এই কনগ্রুয়েন্স জিনিসটাকে 3 ভাবে ডিফাইন করতে পারো, আমি যে 3 ভাবে, হয়তো আরো অনেক ভাবে ডিফাইন করা পসিবল, বাট আলটিমেটলি ঘুরে ফিরে সেই একই জিনিস, ঠিক আছে? তো আমরা এবার এটা কিছু হ্যান্ডস অন এক্সাম্পল দেখবো, তার আগে দেখি তোমরা চারটে কি আস করছো। এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ x বা mod অফ x, তোমরা যেভাবে পড়ো মডুলো x, বাট অ্যাবসলিউট ভ্যালু অফ x আই গেস এনাফ। সো ফর এক্সাম্পল আমরা এবার কিছু হ্যান্ডস অন এক্সাম্পল দেখি। ধরো
7 ডিভাইডস 27 মাইনাস 6, তাই না? সো সেখান থেকে আমরা বলতে পারি 27 ইজ কনগ্রুয়েন্ট টু 6 mod 7। তারপর 31 ডিভাইডস হচ্ছে 410 মাইনাস 100, সো আমরা বলতে পারি হচ্ছে 410 কনগ্রুয়েন্ট টু 100 mod 31। তারপর তুমি যদি 3 দিয়ে 16কে ভাগ করো তাহলে তুমি হচ্ছে গিয়ে 1 ভাগশেষ পাচ্ছ, সো তুমি লিখতে পারো 16 কনগ্রুয়েন্ট টু 1 mod 3। ঠিক আছে, সো এই হচ্ছে মডেল এক্সাম্পল। এখন অ্যাকচুয়ালি আরো অনেক রকম হইতে পারে, নট নেসেসারি যে অলওয়েজ এই পজিটিভ হইতে হবে। ফর এক্সাম্পল 7 ডিভাইডস 27 মাইনাস 8, তাই না? কারণ 27 প্লাস 8 হচ্ছে 35, সো সেখান থেকে তুমি লিখতে পারো 27 ইজ কনগ্রুয়েন্ট টু -8 mod 7। ঠিক আছে, এবং এই সংখ্যাটাও নেগেটিভ হইতে পারতো। সো ফর এক্সাম্পল 7 ডিভাইডস -27 প্লাস 6, তো সেখান থেকে তুমি লিখতে পারো যে -27 ইজ কনগ্রুয়েন্ট টু -6 mod 7। সো জিনিসটা অ্যাকচুয়ালি তুমি অনেকভাবে সাজাতে পারবা। ওকে, সো এ কনগ্রুয়েন্স টু আর mod m কি এ কনগ্রুয়েন্স টু BQ mod r লেখা যায় কিনা? আচ্ছা, সো এম আর BQ রিলেশনটা বুঝায় এই অ্যাকচুয়ালি, আচ্ছা mod না m, না মেবি ভাবে লেখা যায় না। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা আপাতত ইয়া করি, দাঁড়াও। সো এইটুকু কি কার কোনো কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি যখন আমি a কনগ্রুয়েন্ট টু b mod m লিখতেছি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি কি বোঝায়? এটাতে যদি কারো কনফিউশন না থাকে দেন আমি এটার প্রপার্টি গুলো দেখাবো, বাট এটাতে কি কারো কনফিউশন আছে যে a কনগ্রুয়েন্ট টু b mod m এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি আমরা? আচ্ছা, আই হোপ নাই কারো। ইন দ্যাট কেস আমরা এবার এটার প্রপার্টিজ গুলো দেখবো, এন্ড এটার অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর প্রপার্টিজ আছে। সো ফার্স্ট অফ অল এটা ইউসেজ নিয়ে যদি কথা বলি, তোমরা হয়তো যখন জুনিয়র লেভেলে ছিলা বা এর আগে যখন ইজি ডিভিশনাল লেভেলে ম্যাথ করছো এই টাইপের হয়তো অনেক ম্যাথ দেখছো, একটা বিশাল বড় সংখ্যা দিয়ে বলতো শেষ ডিজিট কত বা শেষ 2 ডিজিট কত, শেষ 3 ডিজিট কত, এগুলো নরমালি মড দিয়ে বের করাটা মেবি সবচেয়ে ইজিয়ার। ঠিক আছে, এন্ড এছাড়াও আরো অনেক কাজ, বিশেষ করে একটু আগে আমি শুরুতে যখন আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ডিভিজিবিলিটি অ্যাপ্লিকেশন কোথায়, সো আমি যেমন বলছিলাম না যে তুমি একটা ইকুয়েশন নিলা যেটা ইন্টিজার, মানে ইন্টিজারের একটা ইকুয়েশন ফর এক্সাম্পল, সো ওই ইকুয়েশন গুলাতে হচ্ছে গিয়ে তুমি ডিভিজিবিলিটি বা পেয়ারিটি যেমন ইউজ করতে পারবা, মড ইউজ করলে অ্যাকচুয়ালি আরো বেশি সুবিধা। কারণ বেসিক্যালি যদি তুমি পেয়ারিটি কথা চিন্তা করো, পেয়ারিটি কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা সামনে গিয়ে দেখবো পেয়ারিটি আসলে মড 2, মানে বেসিক্যালি মড 2 তে কনসিডার করাটাই হচ্ছে পেয়ারিটি। এন্ড সো সেখানে কনগ্রুয়েন্স হচ্ছে তুমি মড 2 ছাড়া অন্য সকল সংখ্যা 3, 5, 7 আরো যা যা আছে যত সংখ্যা দিয়ে পারো সবকিছু দিয়ে তুমি হচ্ছে কনগ্রুয়েন্স চেক করতেছো। সো পেয়ারিটি হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ডা এক ধরনের কনগ্রুয়েন্স বলা যায়। সো এই জন্য অ্যাকচুয়ালি এটার অনেক ইউজ আছে, লাইক মডুলার অ্যারিথমেটিক্স প্রচন্ড ইউজফুল একটা টুল। সো আমরা এই প্রপার্টিগুলো দেখি। সো ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে যদি a কনগ্রুয়েন্স টু b হয় mod m, এখান থেকে তুমি লিখতে পারবা a প্লাস mx কনগ্রুয়েন্স টু b প্লাস my mod m। তুমি দুই পাশে ইচ্ছা মতো m যোগ বা বিয়োগ করতে পারবা। সো আই গেস এটাই মনে হয় প্রথম সবার আগে দেখানো উচিত যে এখানে এক্স ওয়াই হচ্ছে ইন্টিজার, এটা মাথায় রাখা লাগবে। সো তুমি দুই পাশে ইচ্ছা মতো করতে পারবে, এবং একই সাথে যে করতে হবে এমনটা না যে তোমাকে দুই পাশে একটা করে এম যোগ করতে হবে, দুই পাশে দুইটা করে এম যোগ করতে হবে বা তিনটা করে এম বিয়োগ করতে হবে, এমন না। তুমি চাইলে এটাও করতে পারো যে এ কনগ্রুয়েন্স টু বি ছিল। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই এ কনগ্রুয়েন্স টু বি mod m, এই mod m লেখাটা কষ্ট হলে অনেক সময় যেটা করি, মানে আমি যেটা করি মাঝে মধ্যে আমি উপরে এম লিখে দিই। ঠিক আছে, এটা মোটামুটি প্রচলিত, সো এটা আমি করতে পারি মাঝে মধ্যে। সো ওটা থেকে কনফিউজড হয় না যেটা আবার কি নোটেশন। সো এটা থেকে তুমি জাস্ট এক পাশে একটা এম যোগ করছো, এটা হইতে পারে। তুমি জাস্ট এক পাশে একটা এম বিয়োগ করছো, ওই পাশে দুইটা এম যোগ করে দিছো, এটা হইতে পারে। লাইক তোমাকে এরকম কোনো কনস্ট্রাকশনস নাই যে দুই পাশে আমার একই সংখ্যক এম যোগ করতে হবে বা একই সংখ্যক এম বিয়োগ করতে মানে হবে। যে দুইটা যোগ বিয়োগ করব সেগুলা মোড এম এ সেম হইতে হবে। হ্যাঁ, মানে আমি এখানে জাস্ট দেখাচ্ছি যে আমি এম যোগ করতেছি বারবার, তাই না? এখন এম কিন্তু মোড এম এ 0, সো আলটিমেটলি আমি এক হিসেবে বলতে পারি যে আমি দুই পাশে 0 যোগ করতেছি ইচ্ছা মতো আর বিয়োগ করতেছি। সো আলটিমেটলি খুব বেশি ফেলার কথা না। আচ্ছা, অনেকগুলো চ্যাটে অনেক কিছু জমে গেছে, দেখি। ফার্স্ট প্রিসেট 1 এর ফার্স্ট, ও আচ্ছা, তোমাদের কিসের প্রিসেট নিয়ে কথা বলতেছো? প্রিসেট চ্যাটে যে প্রিসেট দেওয়া হয়েছে, আচ্ছা এনিওয়ে
এবার এটা হচ্ছে আমাদের প্রথম প্রপার্টি। সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে মোটামুটি আরেকটা অবভিয়াস প্রপার্টি, সেটা হচ্ছে যদি এই দুইটা হয় তাহলে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি দুই পাশে এদেরকে অ্যাড করতে পারবা। ঠিক আছে, এন্ড এটা একটা অনুসিদ্ধান্ত হচ্ছে তুমি এ কনগ্রুয়েন্ট টু বি আর এটাকে এ কনগ্রুয়েন্ট টু বি হিসেবে চিন্তা করো, তার মানে তুমি তখন সেখান থেকে দেখাইতে পারবে যে তুমি দুই পাশে একই জিনিস গুণ করতে পারবা। আচ্ছা, সো তুমি দুই পাশে একই জিনিস গুণ করতে পারবা। থার্ডলি, যদি এ কনগ্রুয়েন্ট টু বি মডেম হয় আর সি কনগ্রুয়েন্ট টু ডি মডেম হয়, তো উপরটা তো যোগ বিয়োগ দেখলাম আমরা, তুমি এবার দুই পাশে এক গুণও করতে পারবা, রেসপেক্টিভ ভাবে গুণ করতে পারবা এভাবে। এন্ড এটা একটা অনুসিদ্ধান্ত হচ্ছে তুমি দুই পাশে পাওয়ার রেইজ করতে পারবা। সো এদের সব এগুলো এখন আমি এখানে যে কটা জিনিস লিখছি এগুলো তোমরা ফিল করতে পারো কিনা দেখো, মানে কোনোটা কি কোনো প্রকার প্রুফ বা কোনো প্রকার এক্সপ্লেনেশন দরকার আছে কিনা দেখো। আমি তো এখানে ধরো 8 সেকেন্ড টাইম দিলাম। ভাই এই যোগটা থেকেই তো মানে বারবার যোগ করা থেকেই তো গুণটা আসছে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম, যে এই জন্যই বললাম যে এটা একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এটা। তুমি যদি এ কনগ্রুয়েন্ট টু বি কে বারবার নাও তাহলে এটা আসবে। হ্যাঁ, আর বারবার গুণ করতে থাকলে হ্যাঁ পাওয়ার হ্যাঁ সেম পাওয়ার হ্যাঁ, বারবার গুণ করার থেকে পাওয়ারটা আসছে, এই জন্য এভাবে লিখছি আমি যে এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত অ্যাকচুয়ালি। যদিও এগুলো হচ্ছে আসলে অনুসিদ্ধান্তটা বেশি ইউজড হয়, বাট এনিওয়ে। গুণ করাটা তো ওই যে ডিভিজিবিলিটির ওই আচ্ছা, এক্সাম্পল দিয়ে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, গুণ করাটা হচ্ছে ওই যে দেখো, সো দেখো তোমাদের জন্য একটু লাইক রিমাইন্ড, আমরা একটু আগে দেখছিলাম যে m ডিভাইডস a মাইনাস b আর m ডিভাইড c মাইনাস d হলে আমরা সেখান থেকে দেখতেছিলাম যে m ডিভাইড ac মাইনাস bd। এখন অ্যাকচুয়ালি দেখো এই জিনিসটাকে আমরা লিখতেছি a কনগ্রুয়েন্ট টু b মডেম আর c কনগ্রুয়েন্ট টু d মডেম হলে ac কনগ্রুয়েন্ট টু bd মডেম। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওই জিনিসটা এখানে ইউজ করতেছি, এন্ড দেন এইটা আমরা রিপিটেডলি ইউজ করলে এই জিনিসটা পাবো। ঠিক আছে, সো আই হোপ এখানে অ্যাকচুয়ালি কনফিউশন নাই খুব বেশি আমাদের। আচ্ছা, সো এরপর মডেল আর কোন স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক বাদ করছে? আচ্ছা হ্যাঁ, একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাগ। এই আগের স্লাইড একটু। হ্যাঁ 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 শিওর। আচ্ছা আমি তাহলে মুখে বলি, সেটা হচ্ছে তুমি এখন হয়তো একটা জিনিস খেয়াল করছো অলরেডি, সেটা হচ্ছে গিয়ে যে কনগ্রুয়েন্স চিহ্নটা অ্যাকচুয়ালি অনেকটা সমান চিহ্নের মতো কাজ করতেছে। আমি দুই পাশে সেম জিনিস গুণ করতে পারতেছি, দুই পাশে সেম জিনিস পাওয়ার তুলতে পারতেছি, দুই পাশে আমি সেম জিনিস যোগ বা বিয়োগ করতে পারতেছি। ঠিক আছে, হাউএভার দুই পাশে যদি তুমি একই জিনিস দিয়ে ভাগ করতে চাও তখন কিন্তু তোমাকে একটু কেয়ারফুল হইতে হবে, কারণ তুমি অ্যাকচুয়ালি দুই পাশে প্রপারলি একই জিনিস ভাগ করতে পারবা না। ভাই মডুলার ইনভার্সটা গুণ করাটা আসলে বেশি কাজের আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মডুলার ইনভার্স দিয়ে গুণ করাটা বেশি কাজে লাগে, বাট আমরা এখনই মডুলার ইনভার্সে জাম্প করব না, আমাদের আরো অনেক কাজ আছে। কারণ মডুলার ইনভার্স দেখাইতে লাগে তোমাদেরকে রেসিডিউ ক্লাস দেখাইতে হবে। হাউএভার অ্যাকচুয়ালি একটা চিপা ওয়ে আছে বলতে পারো, আমি এখন স্লাইড চেঞ্জ করলাম। একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি ফর এক্সাম্পল তোমার যদি এরকম একটা কন্ডিশন থাকে এবং ধরো যদি এম আর কে এই দুটো যদি সহমৌলিক হয়, ইন দ্যাট কেস তুমি অ্যাকচুয়ালি দুই পাশ থেকে এটাকে কাটাকাটি করে বাদ দিতে পারবা। ঠিক আছে, ইন দ্যাট কেস তুমি এটা করতে পারবা। কিভাবে করতে পারবা, মানে এটা কেন করতে পারবা দেখি। কারণ দেখো এই জিনিসটা বলে হচ্ছে এ কে মাইনাস বি কে, মানে এম ডিভাইডস কে ইন্টু এ মাইনাস বি। এখন যেহেতু এম আর কে হচ্ছে সহমৌলিক, তার মানে এদের মাঝে কোনো কমন ফ্যাক্টর নাই, সো বেসিক্যালি এই জিনিসটা আসলে এইটা হয়, তার মানে এম অ্যাকচুয়ালি এ মাইনাস বি কে ডিভাইড করতেছে। কারণ এম এর কারণ কে এর মাঝে এম এর কোনো অংশই নাই, কারণ এরা দুজন তো সহমৌলিক। আমরা হচ্ছে লসাগু পি অফ এম কে ইকুয়াল টু 1, তাই আমরা এখান থেকে পরে কেটে বাদ দিয়ে এটা লিখতে পারি। আচ্ছা আমার মনে হয় জিসিডি আগে ডিসকাস করা উচিত, বাট তোমাদের দেখলাম আমি যদি জানি জিসিডির জন্য তোমাদের আরেকটা ক্লাস আছে, প্রাইমস এন্ড জিসিডির জন্য, জাস্ট প্রাইম আর জিসিডির জন্য ডেডিকেটেড একটা ক্লাস আছে। ওই ক্লাসে আই হোপ তোমরা জিসিডি নিয়ে অনেক 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 সুন্দর সুন্দর জিনিসপত্র দেখবা। তো আপাতত আমি ধরে নিচ্ছি তোমাদের জিসিডি আর এলসিএম এর জাস্ট বেসিক ধারণাটা আছে, এটা দিয়ে না আই গেস। তো তুমি যদি এটা এমন একটা জিনিস দেখতে পারো যে এম কে সহমৌলিক, তখন তুমি একটা ভাগ করতে পারবা, এছাড়া ভাগ করাটা অ্যাকচুয়ালি ঠিক হবে না। ওকে, সো আমরা মড দেখে ফেলছি, এন্ড দেন হচ্ছে গিয়ে আর কি প্রপার্টি বাকি আছে দাঁড়াও, আমি তোমাদের দেখাইলাম হচ্ছে গিয়ে পাওয়ার পর্যন্ত। আচ্ছা হ্যাঁ, কিছু ইয়া আছে, খুবই অবভিয়াস প্রপোজিশনস আছে, এগুলো দেখায় নেই।
সেটা হচ্ছে যে কোনো সংখ্যা অবভিয়াসলি তার নিজের একটা মড, একটা, এন্ড m এর যে কোনো গুণিতক অবভিয়াসলি 0। এগুলো মোটামুটি অবভিয়াস জিনিস, স্টিল দেখা রাখলাম যাতে এই জিনিসগুলো আমরা ইউজ করবো। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমরা ইউজ করে অনেক কিছু করতে পারবো। আচ্ছা, সো এখন তোমরা একটা শর্ট প্র্যাকটিস করতে পারো। দেখো তো এই জিনিসটা একটু ট্রাই করে দেখো, এটা খুবই ইজি। স্টিল আমি দিচ্ছি কেন, আমি দিচ্ছি, দেখো এটা ট্রাই করে দেখো। 7 to the power 259, এটা mod 6 এ বের কর, mod 6 না, ধরো mod 6 হলে কাজ শেষ হয়ে যাবে। তো এটা mod 5 এ ট্রাই করে দেখো তো বের করার। আচ্ছা হ্যাঁ, আমি যখন এই জিনিসটা ভাই লিখতেছি তার মানে হচ্ছে আমি এটা যাচ্ছি যে 7 to the power 259 is congruent to something mod 5, সেই সামথিংটা কত, এন্ড প্রিফারেবলি সামথিংটা আমি 0 1 2 3 4 এর মধ্যে চাই। আচ্ছা হ্যাঁ, এটা নিয়ে এখন ডিসকাস করা লাগবে রেসিডিউ ক্লাস নিয়ে। এটা একটু ট্রাই করে দেখো তোমরা। 2 হয় মেবি। আচ্ছা সো দেখি, আচ্ছা সো অ্যাকচুয়ালি আমি একটা, আচ্ছা এটা আমি তোমাদের ইয়াই করে দেখাই, কি বলে এটাকে তোমাদের ওয়াক অন করেই দেখাই। আমি অ্যাকচুয়ালি এখন মধ্যে একটাও ইয়া করি নাই, তো না করে কোনো কিছু কোনো এক্সাম্পল না দেখে আমি সরাসরি তোমাদের দিয়ে দিছি, জিনিসটা একটু বাজে লাগে। যাই হোক, সো এই টাইপের প্রবলেম যখন তোমরা পড়বা কখনো, এই টাইপের প্রবলেমে যে তোমাদের একটা কমপ্লেক্স মানে খুব একটা কমপ্লিকেটেড নাম্বারের কোন একটা মডে তোমাদের ওইটার ভ্যালুটা বের করতে হবে। সো বেস্ট হচ্ছে আই গেস যদি পাওয়ার থেকে পাওয়ার ছাড়াটা দিয়ে শুরু করবা। ফর এক্সাম্পল আমরা এখানে এইভাবে লিখতে পারি না এই জিনিসটাকে, দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? সো এবার আমি কি করব, এখন আমি এটাকে স্কয়ার করব দুই পাশে। আমরা তো জানি আমরা দুই পাশে স্কয়ার করতে পারি, তাই না? সো দুই পাশে স্কয়ার করলে এটা হয়ে যাবে 4। এবার তুমি হচ্ছে 4 থেকে একবার 5 বিয়োগ করে দাও, কারণ আমরা জানি ইচ্ছামতো দুই পাশে ইচ্ছামতো বিয়োগ করা যায়। সো আসতেছে -1। এখন কোশ্চেন হচ্ছে আমি একটা 5 কেন বিয়োগ করলাম, কারণ আমি চাচ্ছি -1 আনতে। চেষ্টা করবো অলওয়েজ, যদি তোমাকে এরকম কোনো পাওয়ারওয়ালা সামথিং বের করতে হয়, রাইট হ্যান্ড সাইডে অলওয়েজ -1 বা +1 এই টাইপের জিনিসগুলো আনতে, কারণ তাহলে হচ্ছে তুমি ইচ্ছা মতো পাওয়ার নিতে পারবা দুই পাশে। ঠিক আছে, এক্সাম্পলটা রিপিট করলে ভালো হতো। বুঝলাম না এক্সাম্পলটা যে 7 congruent to b 2 modulo 5। আচ্ছা মানে হ্যাঁ, আমি এটা ইয়াই করতেছি, আমি যে এটাই করে দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথম স্টেপ হচ্ছে 7 congruent to 2 modulo 5, এটা তো জানোই, মানে এটা তো বুঝতে পারতেছো, এটা তো অবভিয়াস। আমরা এটা আমরা লাইক এটা হচ্ছে তুমি বলতে পারো যে বই সিস্টেম করলে আমরা জানি, ভাই শুরু করছি, আমরা জানি 7 congruent to 2 modulo 5। সেখান থেকে এখন আমি কি করছি, এন্ড এটা কেন সত্যি, এটা তো অবভিয়াস, কারণ হচ্ছে 5 / 7 - 2। সেখান থেকে আমি কি করছি, আমি দুই পাশে স্কয়ার নিছি, স্কয়ার নিলে 2 স্কয়ারটা হয়ে যাচ্ছে 4। এখন আমি একটু আগে দেখাইছিলাম যে আমি দুই পাশে ইচ্ছা মতো এই জিনিসটা বিয়োগ করতে পারবো বা যোগ করতে পারবো। সো 4 থেকে একবার 5 বিয়োগ করছি, এতে আমি -1 পেয়ে গেছি। তো বেসিক্যালি আমি এখন এই জিনিসটা পাইছি, 7 স্কয়ার congruent to -1 5। এবার দেখো আমার 259 লাগবে, তাই না? সো আমি কি করে দিব, আমি হচ্ছে গিয়ে 259 লাগবে, তো সো 259 তে একবারে পৌঁছানো পসিবল না, সো 258 এ পৌঁছানো পসিবল 2 থেকে। সো আমি এটার দুই পাশে হচ্ছে 120 কত 129, হ্যাঁ 129 পাওয়ার নিয়ে নিব দুই পাশে। দুই পাশে 129 পাওয়ার নিয়ে নিলাম। এই জন্য অ্যাকচুয়ালি 1 বা -1 আনাটা সুবিধা, কারণ তুমি ইচ্ছা তোমার পাওয়ার নিয়ে টেনশন করা লাগবে না। এখানে আসতেছে 258, এখানে আসতেছে -1, যেহেতু একটা অড পাওয়ার ছিল। এন্ড দেন তুমি জাস্ট দুই পাশে একটা করে 7, আচ্ছা হ্যাঁ দুই পাশে তুমি একটা করে 7 গুণ করে দাও। পাশে একটা 7 গুণ করছে, এই পাশে হয়ে যাচ্ছে -7, তারপর তুমি -7 এর সাথে 10 যোগ করো, not 5। ঠিক আছে, সো এর অর্থ হচ্ছে তুমি যদি 7 to 59 কে 5 দিয়ে ভাগ করো, 7 to 59 কে 5, 7 to the power 259 কে 5 দিয়ে ভাগ করলে তুমি এখানে ভাগশেষ পাওয়া হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ভাগশেষ। তো লাইক যে ভাগশেষটা আমরা নরমালি 0 থেকে 5 এর মধ্যে রাখতে চাই, সেই ভাগশেষটা। বাট ইন এসেন্স তুমি যদি বলো ভাগশেষ -7, এটা অ্যাকচুয়ালি কারেক্ট, যে হ্যাঁ একে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ -7। ওকে, সো গেল কই, আচ্ছা চ্যাটে অনেক কিছু জমছে, ও আচ্ছা 3। আচ্ছা সো মডের আইডিয়াটা যদি ক্লিয়ার হয়, এরপর আমরা আই গেস রেসিডিউ ক্লাস নিয়ে আলোচনা করতে পারি। এক্সট্রা কিছু আছে কিনা দেখি, দাঁড়াও।
আচ্ছা হ্যাঁ, এরপর অ্যাকচুয়ালি আমরা ইয়া করতে পারি, রেসিডিউ ক্লাস নিয়ে কথা বলতে পারি। রেসিডিউ ক্লাস, ঠিক আছে। সো রেসিডিউ ক্লাস আর রিডিউস রেসিডিউ ক্লাস এগুলা রেসিডিউ সিস্টেম, সরি, এগুলা অ্যাকচুয়ালি অতটা ইউজফুল না। সো আমি এগুলা মানে এগুলা থেকে আসা আইডিয়াটা ইউজফুল, বাট এইগুলো ইটসেলফ অতটা ইউজফুল না। সো এগুলোতে অত বেশি টাইম দিব না আমি। লাস্টে 10 যোগ করাটা, আচ্ছা লাস্টে 10 যোগ করাটা বুঝুনি, ঠিক আছে। দেখি, সো লাইক আমাদের এই জিনিসটা আসছিল তাই না, 7 to 59 congruents to -7। সো এখন কথা হচ্ছে তুমি যদি এখানে রেখে দাও এটা তোমার অ্যান্সার, হ্যাঁ এটা কারেক্ট। বাট কথা হচ্ছে যে আমি বলছিলাম যে প্রিফারেবলি আমরা যখন ভাগশেষ বের করতেছি আমরা তো চাই নরমালি এই পাশে যেটা আসবে সেটাকে 0 থেকে 5 এর মধ্যে রাখতে। এন্ড 0 থেকে 5 এর মধ্যে রাখতে হলে কি করতে হবে চিন্তা করে দেখো। এটার মধ্যে তুমি একবার 5 গুণ করলে -2 হচ্ছে, আরেকবার 5 গুণ যোগ করলে 3 হচ্ছে, আরেকবার 5 যোগ করলে 8, তখন আবার বড় হয়ে যায়। সো আমি জাস্ট এমন একটা সংখ্যা যোগ করছি যাতে এটা এই লিমিটের মধ্যে চলে আসে, ঠিক আছে। মানে যে বলতে পারো যে একটা ভাগশেষ চেহারা দিছি এই জন্য, ঠিক আছে। মানে জাস্ট পজিটিভ করতে না, পজিটিভ প্লাস হচ্ছে 0 লেস দেন সামথিং লেস দেন 5 এই শেপ আনার জন্য, ঠিক আছে। আচ্ছা, সো এখন সরি, আচ্ছা এখন হচ্ছে রেসিডিউ ক্লাস নিয়ে আমরা চিন্তা করব। সো রেসিডিউ ক্লাস ব্যাপারটা কি, সেটা হচ্ছে তুমি যে কোনো একটা মড নিয়ে, যে কোনো একটা সংখ্যাকে আমরা এখন মড নিয়ে চিন্তা করি, ফর এক্সাম্পল 7, ঠিক আছে। আমরা যখন 7 দিয়ে অন্য ইন্টিজারগুলোকে ভাগ করি আমরা কি কি ভাগশেষ পাইতে পারি, আমরা তার একটা লিস্ট করব, ঠিক আছে। আমরা কি কি টাইপের ভাগশেষ পাইতে পারি। সো কমন সেন্স বলে হচ্ছে কি আমরা ইয়া পাইতে পারি, কি বলে, আমরা 0 পাইতে পারি, 1 2 3 4 5 6 এগুলা পাইতে পারি, তাই না। বাট দেন এগেইন দেখো তো এইটা পাইতে পারি, আমরা এই সেটটা পাইতে পারি না, 7 8 9 10 11 12 13। দেখো কারণ হচ্ছে কি ফর এক্সাম্পল তুমি বলতে পারো হ্যাঁ এটা কেমনে আসবে, আশ্চর্য, এটা তো আসার কথাই না। আমি 34 কে 7 দিয়ে ভাগ করলাম, আমি তো 6 পাচ্ছি। বাট আমার কথা হচ্ছে 34 কে 7 দিয়ে ভাগ করলে তো 13 পাওয়া পসিবল, তাই না। সো বেসিক্যালি হচ্ছে তুমি অ্যাকচুয়ালি এই সেটটা অনেক ভাবে তৈরি করতে পারবে। হাউএভার এই সেটে অলওয়েজ n-1 টা উপাদান থাকবে। যদি তুমি n নিয়ে কাজ করো তোমার মড হিসেবে, m নিয়ে সরি, তাহলে তোমার m-1 টা উপাদান থাকবে অলওয়েজ। সো এই সিস্টেমটাকে আমরা বলবো একটা রেসিডিউ সিস্টেম, ঠিক আছে। রেসিডিউ সিস্টেম মডুলো m, ধরো আমরা এটাকে রেসিডিউ সিস্টেম মডুলো m। সো ফর এক্সাম্পল একটা রেসিডিউ সিস্টেম মডুলো 6 হইতে পারে এইটা 0 1 8 3 4 -1, ঠিক আছে। এটা হচ্ছে মডুলো 6 এর একটা রেসিডিউ সিস্টেম। তো দেখো 0 1 3 4 না হয় বুঝলাম, আমি অ্যাকচুয়ালি 2 কে 8 দিয়ে রিপ্লেস করে দিছি, আমি 5 কে -1 দিয়ে রিপ্লেস করে দিছি, ঠিক আছে। সো মোট কথা হচ্ছে এগুলা মানে তোমার রেসিডিউ সিস্টেম উপাদানগুলোকে যদি তুমি মড 6 এ 0 1 2 3 4 5 এ নামায় আনতে পারো তার মানে হচ্ছে, ঠিক আছে, তার মানে সেটা একটা রেসিডিউ সিস্টেম, বুঝতে পারছো। সো একটা রেসিডিউ সিস্টেম অফ m এ তোমার m-1 টা উপাদান থাকবে এবং নরমালি হচ্ছে দুইটা উপাদান পরস্পরের মডে সেম হবে না, ঠিক আছে। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। সো সে ফর এক্সাম্পল I belongs to একটা রেসিডিউ সিস্টেম RS of mod m, ধরো AI AJ এই দুইটাই হচ্ছে বিলং করে, তাহলে অ্যাকচুয়ালি আমরা AI আর AJ কে পরস্পরের কনগ্রুয়েন্ট দেখাইতে পারবো না কখনো mod m। এরা যদি পরস্পর কনগ্রুয়েন্ট হয় তাহলে তো এর অ্যাকচুয়ালি বলা যে সেম ক্লাস হয়ে গেল, তাই না। আচ্ছা সরি m সরি আচ্ছা অ্যাকচুয়ালি আমি ভুল করছি, m হবে m-1 না m, কারণ হচ্ছে আমরা 0 কে ইনক্লুড করতেছি, বলতে ভুলে গেছিলাম m। আচ্ছা সো ফর এক্সাম্পল তুমি এখানে এই সেটের ভিতরে যদি তুমি এরকম দুইটা ইয়া পাও, সংখ্যা পাও যারা এই রেসিডিউ সিস্টেমের ভিতরে আছে, তারা অ্যাকচুয়ালি কখনো কনগ্রুয়েন্ট হবে না একটার সাথে, কারণ কনগ্রুয়েন্ট হলে তাদেরকে তো আমরা বলা যায় একই ক্লাসের মধ্যে ভয় দিতে পারতাম। ব্যাপারটা এরকম যে যখন তুমি m কে নিয়ে চিন্তা করতেছো, তুমি m কে নিয়ে যখন তুমি রেসিডিউ ক্লাস চিন্তা করতেছো তখন তুমি m সংখ্যক বক্স তৈরি করতেছো, ঠিক আছে। এই বক্সগুলো নিয়ে হচ্ছে একটা সেট, এই যে সেটটাকে আমরা বলতেছি রেসিডিউ সিস্টেম। ফর এক্সাম্পল তুমি যদি m হিসেবে, আমি এখানে কয়টা বক্স নিয়েছি 6টা, সো ধরো তুমি যদি m হিসেবে 6 নিয়ে চিন্তা করো তাহলে এই বক্সগুলোকে তুমি এভাবে নাম্বার দিলা, এই বক্সটার মধ্যে থাকবে 0 6 12 -6 -12 এই সব সংখ্যা তুমি এই বক্সের মধ্যে ফেলবা। তারপর 1 মানে মোট কথা হচ্ছে 6k + 1 এই বক্সে থাকবে, 6k + 2 এই বক্সে থাকবে, 6k + 3 এই বক্সে থাকবে, এরকম ভাবে, ঠিক আছে। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে 6টা বক্স, এই 6টা বক্সের মধ্যে
এই তিনটা বক্সের সাথে আবার 6 এর একটা আলাদা রিলেশন আছে, এই বক্সগুলোর সাথে, সরি এই বক্সগুলোর সাথে 6 এর একটা আলাদা রিলেশন আছে। তোমরা গেস করতে পারবে রিলেশনটা কি? জিসিডি গ্রেটার দেন 1। হ্যাঁ, সো বেসিক্যালি এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাগুলো হচ্ছে সহমৌলিক না, 6 এর সাথে সহমৌলিক না, ঠিক আছে? তো এখন হঠাৎ করে এই কথাটা কেন আসলো? এর কারণ হচ্ছে এখন আমি একটা রেসিডিউ সিস্টেম তৈরি করব এন্ড সেখান থেকে আমি এমন সব সংখ্যাগুলোকে নিব যেগুলো হচ্ছে সহমৌলিক। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমি হচ্ছে 7 এর একটা রেসিডিউ সিস্টেম তৈরি করতেছি, RS7, সেটা সরি 7 হলে তো সবই হয়ে যায়, সরি সরি আমি হচ্ছে ধরো 12 একটা রেসিডিউ সিস্টেম তৈরি করব। সো দেখো তো 12 একটা রেসিডিউ সিস্টেম এটা কিনা? এটা তো 12 একটা রেসিডিউ সিস্টেম, তাই না? সো এবার আমি এমন একটা সেট তৈরি করব যেখানে আমি 12 এর সাথে সহমৌলিক এমন সব সংখ্যাকে এই সেটের মধ্যে রাখবো, ঠিক আছে? 12 এর সাথে সহমৌলিক সবকিছুকে আমি এটার মধ্যে নিব। সো সেগুলো কি হবে? 1, 5, 7, 11, এই চারটাই তো মনে হয়। এর বাড়ি কি আছে? 0 হবে না কেন? কারণ হচ্ছে গিয়ে তোমার 12 0 কে ভাগ করে, তাই 12 আর 0 এর গসাগু যদি তুমি নির্ণয় করো তো সেটা হবে 12। হ্যাঁ, এটা এখন টোটেন্ট ফাংশন। আচ্ছা, সো বেসিক আর এইভাবে চিন্তা করতে কষ্ট হইলে 0 কে তো 12 দিয়ে রিপ্লেস করে দিতে পারবো এই সেটের মধ্যে, তাই না? আমরা যে কোনো কিছুকে প্লাস মাইনাস যতগুলো ইচ্ছা 12 ওটা দিয়ে রিপ্লেস করতে পারবো। সো তুমি 0 কে 12 দিয়ে রিপ্লেস করো। এখন দেখো এখন তো সহমৌলিক না, ঠিক আছে? এই সেটটাকে আমরা বলি রিডিউসড রেসিডিউ সিস্টেম মডুলো 12, রিডিউসড রেসিডিউ সিস্টেম মডুলো 12, ঠিক আছে? এই জিনিসটা আমরা বলবো রিডিউসড রেসিডিউ সিস্টেম মডুলো 12। এখন এরকম একটা সিস্টেম বানানোর কারণ কি এখানে ভাগ করা যায় এটা? মানে এই সিস্টেমটা বানানোর পিছনে রিজনটা কি এটা বলতেছো? হ্যাঁ, না, এই সিস্টেমটা অ্যাকচুয়ালি নরমালি সিস্টেমটা এই জন্য ডিফাইন করা হয় যাতে এখান থেকে সরাসরি টোশেন্ট ফাংশনে যাওয়া যায়। এন্ড বাট আর তুমি যদি এই প্রত্যেকটা সংখ্যাকে 12 মানে 1 থেকে 12 এর মধ্যে রাখো তাহলে তুমি দেখতে পারবে যে লাইক আমি 1 থেকে 12 এর মধ্যে এমন সব সংখ্যা নিচ্ছি যারা হচ্ছে 12 এর সাথে সহমৌলিক, তাই না? হ্যাঁ। ওকে, সো এই যে এই নাম্বার অফ এই সেটের এলিমেন্টকে যদি তুমি এখন ফর এক্সাম্পল এই সেটের এলিমেন্টকে আমি আপাতত কে দিয়ে ডিনোট করি। সো কে হচ্ছে কি যে 1 থেকে 12 এর মধ্যে যতগুলো সংখ্যা হচ্ছে কে এর সাথে 12 এর সাথে সহমৌলিক, তাই না? সো এখন এই কেটাকে যদি তুমি কোনো একটা র্যান্ডম ইন্টিজারের পাওয়ারে তুলে দাও তাহলে 12 এর মডে সেটা অ্যাকচুয়ালি অলওয়েজ 1 আসে। বুঝতে পারছো কি? সো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি টোশেন্ট ফাংশনের রেজাল্ট। টোটেন্ট ফাংশন। হ্যাঁ, টোশেন্ট ফাংশনের রেজাল্ট। সো আমরা আসতেছি সামনে। এন্ড আমি যদি জানি তোমাদের অ্যারিথমেটিক ফাংশনে এক্সপ্যান্ড করার একটা সামনে জায়গা আছে, মানে একটা ক্লাস যেখানে তোমাদের অ্যারিথমেটিক ফাংশনে অনেক এক্সপ্যান্ড করা হবে। ধরো টোশেন্ট ফাংশন বা হচ্ছে সাম অফ ডিভিজার্স, দেন নাম্বার অফ ডিভিজার্স, এই টাইপের অনেক জিনিসপাতি নিয়ে আলোচনা করা হবে। সো আজকের ক্লাসটা আমি যেটা শুরুতেই বলছিলাম যে একটা খুবই বেসিক ওভারভিউ ছিল, ঠিক আছে? এন্ড সো লাস্টলি আমি এখন কিসের উপর আর কি বাকি আছে? হ্যাঁ, সো ফর এক্সাম্পল তুমি যদি এখন চাইলে ইচ্ছা মতো কোনো একটা যে কোনো একটা সংখ্যা তুমি রিডিউস আরআরএস তৈরি করতে পারবা, রিডিউসড রেসিডিউ সিস্টেম তৈরি করতে পারবা। কিভাবে? বেসিক্যালি তুমি হচ্ছে 1 থেকে m পর্যন্ত যতগুলা সংখ্যা হচ্ছে m এর সাথে সহমৌলিক ওগুলাকে বসায় দিবা, ঠিক আছে? এন্ড আমরা এখন এখানে একটা ফাংশন ডিফাইন করতে পারি, চ্যাট ওকে টোটিয়েন্ট। আচ্ছা হ্যাঁ, আগের পেজে আমি দেখাচ্ছি, শিওর। আচ্ছা, যে আগের পেজ দেখতে চাইছিলাম। আচ্ছা, তো আর হচ্ছে কি এখানে আমরা এখন একটা নতুন ফাংশন ডিফাইন করি, এটাই হচ্ছে টোশেন্ট ফাংশন। মানে এই ফাংশনের নাম হচ্ছে টোশেন্ট ফাংশন। টোশেন্ট টোশেন্ট ফাংশন। এন্ড আচ্ছা
চেঞ্জ করি। সো টোশন ফাংশন হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ এলিমেন্টস ইন RRS অফ M। সো ফর এক্সাম্পল আমরা একটু আগে যেমন দেখছি যে RRS অফ M এর মধ্যে হচ্ছে গিয়ে সরি RRS অফ 12 এর মধ্যে আছে হচ্ছে 1 5 7 11 এই চারটাই, তাই না? 1 5 7 11 ঠিক আছে, এই চারটা। তাহলে হচ্ছে সেখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 5 অফ 12 বা টোশেন্ট অফ 12 হচ্ছে গিয়ে 4, ঠিক আছে। সো সিমিলারলি অ্যাকচুয়ালি তোমরা হচ্ছে গিয়ে এরকম ভাবে যে কোনো সংখ্যার জন্য একটা রিডিউস রেসিডিউ সেট তৈরি করে ওটা টোশেন্ট বের করতে পারবা। এন্ড এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে তুমি যদি একটা প্রাইম পি নাও, ঠিক আছে, এখন প্রাইম পি এর জন্য RRS টা কি হবে? এটা কেউ গেস করতে পারবা? একটা প্রাইম পি এর জন্য RRS টা কি হবে? p-1 হবে। হ্যাঁ মানে টোশেনটা হবে p-1, RRS টা হবে 1 2 থেকে p-1 পর্যন্ত। ওই তো হ্যাঁ, মানে p সকল সংখ্যা। সো বেসিক্যালি p যেহেতু ওর চেয়ে ছোট কোনো সংখ্যাকে কোনো সংখ্যার সাথে কোনো কিছু শেয়ার করে না, সো অবভিয়াসলি RRS এ আমরা 1 থেকে p-1 পর্যন্ত পাবো। সো যে কোনো প্রাইমের জন্য টোশেনটা হবে হচ্ছে p-1, ঠিক আছে। এন্ড এইখান থেকে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে গিয়ে অয়লার্স থিওরেমটা চলে আসে, অয়লার্স টোশেন থিওরেম। সেটা হচ্ছে গিয়ে এটার নাম অয়লার্স থিওরেম, অয়লার্স টোশেন ফাংশন। তো এটা এই থিওরেমটা এক্সাক্ট কোনো নাম আছে কিনা আমি শিওর না, জাস্ট অয়লার্স থিওরেম আপাতত এটা মাথায় রাখি। সো সেটা হচ্ছে এটা এরকম যে ফর এনি ইন্টিজার এ, আচ্ছা এর মনে কোপ্রাইমের একটা ইয়া আছে, কন্ডিশন আছে আমার যদি মনে পড়ে, ফর এনি ইন্টিজার এ কোপ্রাইম টু এম, অর্থাৎ এ আর m কোপ্রাইম হইতে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই, এ আর এম এর জিসিডি তোমার 1 হইতে হবে, এই কন্ডিশনটা আছে। a to the power 5 of m would be equal to would be congruent to 1 mod m, ঠিক আছে। এটা হচ্ছে অয়লার্স থিওরেম। সো ফর এক্সাম্পল আমরা একটু আগে দেখছি যে 5 of 12 হচ্ছে গিয়ে 4, সো আমরা 12 এর সাথে কনগ্রুয়েন্ট কিছু একটা নেই, 17 নিলাম। 17 to the power 4 এটা অলওয়েজ 1 হবে, এটা লাইক তোমার করাও লাগবে না, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে এটা 12 এর মডে 1 হবে, ঠিক আছে। সো এখান থেকে তুমি ডিডিউস করতে পারবা যে 17 টু দি পাওয়ার এটার যদি তুমি নাও তাহলে এটাও হচ্ছে কি 1 হবে, ঠিক আছে। দেন ফর এক্সাম্পল তোমার কাছে এটা আছে, আমরা 12 মড, যেহেতু আমরা 12 কে এক্সাম্পল হিসেবে নিছি, 12 দিয়ে কাজ করতে থাকি। সো ধরো তোমার 23 টু দি পাওয়ার 498, এটা তোমার মড 12 এ কত জানতে চাইছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি তুমি এখন খুব ইজিলি করতে পারবা। কিভাবে? সেটা হচ্ছে আমরা 23 টু দি পাওয়ার 498 কে লিখতে পারি 23 স্কয়ার ইনটু 23 টু দি পাওয়ার 496, যেটাকে আমরা লিখতে পারি 23 স্কয়ার। আচ্ছা ওয়েট, এটা তো অ্যাকচুয়ালি আরো ইজিলি করা যায়, সরি এটার জন্য টোশেন্ট লাগে না, এটা টোশেন্ট ছাড়াই করা যায়। বাট আমরা তাহলে 23 না নিয়ে অন্য কিছু নেই, আমি 31 নেই, 31 নেই, ওটা আরো ইজিলি করা যায়। তো -1 হয়ে যেত। হ্যাঁ 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 সেটাই, ওটা -1 দিয়ে হয়ে যেত। সো ফর এক্সাম্পল আমি 31 দিয়ে করতেছি, সো তাহলে আমরা কি লিখতে পারি 31 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার এখানে কিছু একটা কি আসবে 124। সো এই জিনিসটা অটোমেটিক্যালি 1 হয়ে যায়, আর এই জিনিসটা হয় হচ্ছে 931 তো নাকি 931 না 961, 961 মেবি, 961। হ্যাঁ 961। দেন তুমি জাস্ট 961 কে 12 দিয়ে ভাগ করে দেখবা যা আসে ওটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা স্যার হ্যাঁ a টু দি পাওয়ার 5 মানে এই এখন হ্যাঁ এটা অবভিয়াসলি একটা কোশ্চেন হওয়া স্বাভাবিক যে এইটা কোথা থেকে আসলো। সো এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমাদের অ্যারিথমেটিক ফাংশনের উপর যে ক্লাসটা হবে সেটার মধ্যে অ্যাকচুয়ালি এটা নিয়ে আরো বেশি ইন ডেপথ দেখানো হবে। আমি জাস্ট হচ্ছে লাইক হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আসলে একটা সমস্যা হয়ে গেছে, টাইমের শর্টেজের জন্য অ্যাকচুয়ালি প্রুফটা দেখানো যায় নাই, সো এই জন্য আমি এখন দেখাইতে পারতেছি না এটা আপাতত। বাট আই হোপ এটার আমি তোমাদেরকে যে নোটটা দিব সেটার মধ্যে মোস্ট প্রবলি এটা থাকবে, সো সেটা দেখে নিতে পারো। এন্ড এছাড়াও তোমাদের সামনে একটা ক্লাস থাকবে, সেই ক্লাসের হচ্ছে কি তোমাদের এই ফাংশনগুলো নিয়ে ধরো টোশেন ফাংশন বা হচ্ছে ফার্মাস লিটল থিওরেম এগুলো নিয়ে হচ্ছে মোটামুটি ইন ডেপথে কথা বলা হবে।
আচ্ছা যেহেতু একটু টাইম আছে আমি ফার্মাস লিটল থিওরেমটা দেখাই দেই। সেটা হচ্ছে বেসিক্যালি তুমি যদি ইয়া করো যে আমরা তো দেখলাম যে ফাই অফ এম, তো ফাই অফ এম এর ডেফিনেশন তো জানলামই। এখন এম এর জায়গায় যদি পি হয়, ওকে যাই হোক, সো যদি এম এর জায়গায় যদি আমি পি নেই, সো ধরো ফাই অফ পি, এটা তো আমরা অলরেডি দেখছি না পি মাইনাস ওয়ান। এখন এই জিনিসটাকে তুমি এই ইকুয়েশনে প্লাগ ইন করে দাও, তাহলে দেখো এটা পাবা মড পি, তাই না? এটা পাচ্ছ, ঠিক আছে? এন্ড এইটা তোমরা কেউ হয়তো এই ফরম্যাটে দেখছো যেখানে কিনা হচ্ছে এআরপি কে বলা আছে সরি কোপ্রাইম, আবার কেউ হয়তো এটাকে এই ফরম্যাটে দেখছো যেখানে অ্যাকচুয়ালি এর উপর কোনো কন্ডিশন দেওয়া নাই। সো অ্যাকচুয়ালি দুইটা ইউজফুল, ইচ হ্যাজ ইটস ইউজেস। তুমি এটাও ইউজ করো, কোনোটাতে তোমার এটা বেশি ইউজফুল, কোনটাতে এটা বেশি ইউজফুল, ঠিক আছে? সো এইটাতে অ্যাকচুয়ালি কিন্তু তোমার কোনো কনস্ট্রেন্টস নাই, নো কনস্ট্রেন্টস। এটাতে তোমার এপি এর সাথে ইয়া হলেও কোনো সমস্যা নাই, কি বলে এপি এর সাথে কোনো একটা জিসিডি শেয়ার করলেও কোনো সমস্যা নেই, বাট এইটার জন্য তোমার অ্যাকচুয়ালি একটা জিসি মানে জিসিডি 1 হইতে হবে। বাট ভাই এপি জিসিডি কিভাবে শেয়ার করবে? পি তো প্রাইম। ওয়েল পি ডিভাইডস এ হইতে পারে না? ও হ্যাঁ, বাট সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি 0 কনগ্রুয়েন্ট টু 0, সো আলটিমেটলি হ্যাঁ লাইক শেয়ার করা যে কথা না করা একই কথা। বাট মানে আমার কথা হচ্ছে পরেরটাতে কনস্ট্রেন্ট চলে গেল কেন বুঝলাম না। অ্যাকচুয়ালি এইটা থেকে এইটা আসে নাই, মজার পড়ছে এইটা থেকে এইটা আসছে, ঠিক আছে? সো তুমি এইটা অ্যাকচুয়ালি টোশন ফাংশনের একটা ইয়া হিসেবে দেখতেছো, মানে পরেরটা ইন্ডিপেন্ডেন্টলি প্রুফ করা যায়। হ্যাঁ হ্যাঁ পরেরটা ইন্ডিপেন্ডেন্টলি প্রুফ করা যায়। ভাই পরের ভাই মনে হয় আবার মিউট হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ সো পরেরটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি প্রুফ করা যায়। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তুমি মানে আমি সত্যি কথা বলতে আমি নিজেও শিওর না অ্যাকচুয়ালি কোনটা অ্যাকচুয়ালি ফার্মাস লাস্ট থিওরেম, বাট আমার যেটা মনে হয় মেবি নিচেরটাকে ফার্মাস লাস্ট থিওরেম বলা হয়, সরি লিটল থিওরেম, কি সরি লিটল থিওরেম, লাস্ট থিওরেম লাস্ট তো যে a টু দি পাওয়ার n প্লাস b। এটা হচ্ছে ফার্মাস লাস্ট লিটল থিওরেম বা ফার্মার বাচ্চা উপপাদ্য, ঠিক আছে? বাট মজা হচ্ছে এটাও এফএলটি ওইটাও এফএলটি। সো এটা অ্যাকচুয়ালি অনেক ইউজফুল। এটা তোমার মডেল ইকুইভ্যালেন্ট না, এই দুটো ইকুইভ্যালেন্ট না আমি বলবো না, এটা থেকে এটাতে যাওয়া যায়, এটা থেকে এটাতে যাওয়া যায় কারণ ওটা এখান থেকে যাবে যখন ইয়া জিসিডি 1 হবে তখনই যাবে। আমি একটু আগে বলছিলাম মনে আছে যে যদি উপরেরটা থেকে সব সময় নিচেরটাতে আসা যায় না। আমি বলছিলাম যে একে কনগ্রুয়েন্স টু বি কে যদি মড এম হয় আর যদি এম কে জিসিডি যদি 1 হয় তাহলে তুমি দুই পাশ থেকে কেটা কেটে দিতে পারবা। সো চিন্তা করে দেখো যদি এ আর পি পিআই তো মানে সহমৌলিক বলেই দিতেছে আগে থেকে, রাইট? পিআই আগে থেকে সহমৌলিক বলে দিল না, সেটা এই কেসে মানে তুমি যদি পিআর এর আমি বলি শোনো এই জিনিসটা একটু কনফিউজিং লাগতেছে, আমি একটু একটা নতুন পেজে এটাকে ইয়া করে এক্সপ্লেইন করি। ও আচ্ছা আমার পেজ শেষ, যাই হোক মানে ব্যাপারটা এরকম যদি তোমাকে এইটা বলা থাকে যে এআরপি হচ্ছে সহমৌলিক তাহলে অ্যাকচুয়ালি তুমি দুইটার মধ্যে যে কোনোটা ইউজ করতে পারবা, তোমার কোনো সমস্যা নেই। তুমি চাইলে এটাও ইউজ করতে পারো মড পি, তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, যেটা ইচ্ছা। হাউএভার যদি তুমি এই জিনিসটা কনফার্ম না করতে পারো, যদি তুমি এটা কনফার্ম না করতে পারো তখন তুমি উপরটা ইউজ করতে পারবে না, তখন তোমাকে নিচেরটা ইউজ করতে হবে, বুঝতে পারছো? আনলেস তুমি এটা কনফার্ম করতে পারো যে এআরপি হচ্ছে সহমৌলিক তুমি এটা ইউজ করতে পারবা না। এই জন্য আমার মনে হয় এটা ইউজ করাটা, এটা সব জায়গায় এটা ইউজ করাটাই সব মানে সেফ। ভাই নিচেরটা আসছে কিভাবে? এটা তো আর পি কনগ্রুয়েন্স এ মোড পি, বুঝি নাই সরি মানে এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্স এ মোড পি এটা কিভাবে আসছে? হ্যাঁ এটা হচ্ছে আলাদাভাবে তুমি মানে এটাকে বলা যায় তুমি আলাদাভাবে এটাকে ডিরাইভ করতে পারবা, এটা আলাদাভাবে ডিরাইভ করা পসিবল, ঠিক আছে? এন্ড আমি বলতেছি তো লাইক আমি তো আজকে লাইক খুব বেসিক জিনিস দেখাই দিকে এগুলো আসলে ওভার লাস্ট টাইম একটু শর্টেজ পড়ে গেছে। হাউএভার যদি টাইম থাকে আজকে ডিসকাশনে তোমাদের সাথে কে থাকবে আমি জানি না, আমি থাকতে পারি অন্য কেউ থাকতে পারে, তোমরা ডিসকাশনের সময় এটা অ্যাকচুয়ালি বলতে পারো, ঠিক আছে? মানে তোমাদের জন্য ডিসকাশনটা কিন্তু অ্যাকচুয়ালি এই জন্যই দেওয়া হয়েছে যে ক্লাস টাইমের মধ্যে যেটা হয়তো দেখানো পসিবল না, বাট তোমার ক্লাস দেখে বা প্রবলেম সেট করে যদি কোনো নতুন প্রশ্ন মাথায় জাগে সেটা অ্যাকচুয়ালি তোমার ডিসকাশন সেশনে শেয়ার করবা, ঠিক আছে? ডিসকাশন সেশনটা কিরকম থাকে মানে মেন্টররা কিটা করে? ডিসকাশন সেশনে তোমাদের সাথে এক দুইজন তিনজনও থাকতে পারে বলা যায় না, মানে কয়েকজন মেন্টর থাকবে এন্ড ডিসকাশন সেশন বিকালে একটা করে দিলে সেটা একদম তোমাদের ব্যাপার, তোমরা চাইলে যদি কোনো একজন মেন্টর অ্যাভেলেবেল থাকে তোমরা নিজে ঢুকে করতে পারো, সমস্যা নাই। লাইক এটা সম্পূর্ণ তোমাদের সার্ভার, তোমরা এখানে নিজের মতো যখন ইচ্ছা তোমরা যদি মানুষ জোগাড় করে ডিসকাশন করতে পারো করো,
obviously it's yours. So basically ক্লাসের সাথে ডিসকাশন সেশনের পার্থক্য হচ্ছে ক্লাসে যেমন এই যে আমি গত 1.5 ঘন্টা ধরে আমি তোমার ডমিনেট করে বলে গেলাম, ডিসকাশন সেশনে এরকম কোনো ডমিনেশন হবে না। ডিসকাশন সেশন হচ্ছে সম্পূর্ণ তোমাদের, তোমরা নিজেরা নিজেদের মতো করে শেয়ার করবা, ঠিক আছে? সেটা প্রবলেম সেট হইতে পারে, সেটা আজকের ক্লাসের বিষয়গুলো হইতে পারে, সেটা নেক্সট কোন একটা হাই লেভেলের টপিক যেটা এখনো কভার করিনি আমরা ওটা হইতে পারে, সেটা ম্যাথ না অন্য কিছু হইতে পারে তোমাদের, বাট হাউএভার ওটা মেন্টর অ্যালাউ করবে কিনা সেটা ব্যাপার আছে কাহিনী, ঠিক আছে? সো আই হোপ তোমাদের সাথে আমার সামনে হয়তো আর আমার আপাতত আগামী কয়েকদিনের মধ্যে কোনো ক্লাস নেই, আবার শেষের দিকে হয়তো একটা দুইটা ক্লাস থাকতে পারে, ঠিক আছে? এন্ড আমি প্রবলেম সেটটা চেষ্টা করব দিয়ে দেওয়ার যত দ্রুত সম্ভব। এন্ড আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি একটু রাশের মধ্যে গেছে, কারণ আমি খুব বেসিক জিনিস থেকে শুরু করে শুরুর দিকে অ্যাকচুয়ালি স্লো ছিলাম, আমার যেটা মনে হয় শুরুর দিকে একটু বেশি স্লো চলে গেছি। হ্যাঁ, ক্লাস দুটো রেকর্ডেড আছে, ঠিক আছে? তোমরা যা দেরি করছো কোনো সমস্যা নেই, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে এবং ইনশাআল্লাহ তোমাদের কি ইউটিউবে হচ্ছে গিয়ে ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে এন্ড সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? সো আমি হচ্ছে যেই নোটটা ফলো করে ক্লাসটা ফলো করার চেষ্টা করছি সেই নোটটা আমি তোমাদেরকে দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে ডিসকর্ডে। এন্ড প্রবলেম সেট আই হোপ আমি কালকের মধ্যে দিতে পারবো, আমি শিওর না ছিলাম আমি আজকের মধ্যে পারবো কিনা। হাউএভার তোমাদের মোস্ট প্রবলি একটা জিও প্রবলেম সেট আসতেছে আজকে সন্ধ্যার মধ্যে। তোমাদের সাদ ভাই তোমাদের সকালে ক্লাস নিছে তাই না? ভাই এসে গেছে অলরেডি প্রবলেম সেট। আচ্ছা চলে আসছে, তাহলে তো ভালোই। সো তোমরা অ্যাকচুয়ালি ওটার মধ্যে ফোকাস করো, আমি ট্রাই করবো ডিভিজিবিলিটিটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। সো আই গেস নেক্সট ক্লাস হওয়া পর্যন্ত বা নেক্সট ডিসকাশন সেশন, আচ্ছা হ্যাঁ জাইভ দিয়ে দিস, ওকে ভালো। সো নেক্সট ডিসকাশন সেশন পর্যন্ত অ্যাকচুয়ালি তোমাদের সাথে বিদায়। ইনশাআল্লাহ সার্ভারে কথা হবে মাঝে মধ্যে টুকটাক। সো ওয়ালাইকুম আসসালাম। আমি তাহলে মিটিংটা এন্ড করতেছি এখানে।